লাইভে আছি। অলরাইট অলরাইট। আসসালামু আলাইকুম এভরিবডি। আহ আমরা এর আগে দুটো ওয়েবিনার করেছিলাম এনএসইউর অ্যালামনিজ, যারা দেশের বাইরে আছে, পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর আগে যে দুটো ওয়েবিনার ছিল সেই ওয়েবিনার গুলো আমরা খুব মন খারাপ, খুব টেনশন, অনেক বেশি আশঙ্কা নিয়ে ওয়েবিনার দুটো আমাদের করতে হয়েছে। সাথে আশাও ছিল। এখন আমরা আমাদের আশার মোটামুটি প্রথম ধাপে পা দিতে পেরেছি, আমরা প্রথম ধাপের বিজয়টা পেয়েছি। তো এটা আমাদের আজকে বিজয় উল্লাস, অন্তত পক্ষে প্রথম ধাপের বিজয় উল্লাস। এবং আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন আজমেরি হক বাঁধন, বাংলাদেশি অ্যাক্ট্রেস, ডেন্টিস্ট অ্যান্ড আ বিউটিফুল বিউটিফুল পার্সন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু, প্রথম প্রশ্ন যেটা, যে স্বাধীন বাংলাদেশে এখন কেমন লাগছে? আম, আসলে একদম সত্যি কথা বলি যে যতটুকু ভালো লাগা উচিত ছিল গত হুম হুম। 3-4 দিনে আমাদের আসলে যে পরিমাণে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেটা ভীষণভাবে আসলে আমাকে চিন্তিত করেছে, লজ্জিত করেছে অনেকাংশে। আর কিন্তু ছাত্র জনতার যেই আন্দোলন, যেই বিপ্লব আসলে আমাদেরকে স্বাধীন করলো, আমাদেরকে প্রতিবাদ করতে শেখালো, আমাদেরকে একটা বন্দি কারাগার থেকে মুক্ত করলো, সেটার জন্য তো আমি একদমই ছাত্র জনতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্পেশালি ছাত্রছাত্রী যারা আছেন, শিক্ষার্থী যারা আসলে তাদের নিজের প্রাণ দিয়েছে, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা। আর যারা আমাদেরকে পথের এই নির্দেশনাটা দিয়েছে, যে এইসব শিক্ষার্থীরা আসলে সামনে থেকে আমাদেরকে গাইড করেছে, তাদের সকলের কাছে কৃতজ্ঞতা। আর যারা প্রাণ হারিয়েছে এই সহিংসতায় এবং রাষ্ট্রের, তাদের প্রতি আসলে অনেক মানে সহানুভূতি, এবং তাদের পরিবারের প্রতি আমার অনেক সহমর্মিতা আসলে। আর এরপরে যে ঘটনাগুলো ঘটলো, বিচ্ছিন্নভাবে ঘটনাগুলো ঘটলো, যদিও খুব একটা অপ্রত্যাশিত না ঘটনাগুলো, কারণ এত হুম। বছরের মানুষের ক্রোধ, ক্ষোভ, তারপরে কিছু মানুষ তো আসলে থেকেই যায় যারা সুযোগের সদ্ব্যবহার করে, অসৎ ব্যবহার করে, নট সৎ ব্যবহার, আসলে সুযোগটা পেয়েছে, তারা মনে Absolutely. করছে যে এখন আমরা ধর্মীয় কিছু মানে উস্কানিমূলক কর্মকাণ্ড করি কিংবা লুট করি। এই মানুষগুলো কিন্তু বাংলাদেশের অংশ। আমরা কিন্তু রাতারাতি মানুষের স্বভাব পরিবর্তন করতে পারবো না, কিন্তু হুম। অনেস্টলি এই শিক্ষার্থীরা আসলে আমাদেরকে যে পথটা দেখিয়েছে, আমি আমি ব্যক্তিগতভাবে এবং আমি যতটুকু যাদের সাথে মিশি তাদের পক্ষ থেকে আসলে আমরা অনেক কৃতজ্ঞ। কারণ এই মুক্তিটা আমাদের দরকার ছিল, যে মুক্তিটা আসলে তাদের হাত ধরে এসেছে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি তাই। আপু, আমরা অনেক শিল্পী, অনেক অ্যাক্টর, অ্যাক্ট্রেস, সিঙ্গার্স এবং আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির নানা মুখ যারা আসলে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে, সেরকম মুখকে দেখেছি যারা ছাত্র সমাজের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এবং আপনাকে আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং আসলে দেখছি, তো আপনাকে কিপিং ইউ আপার্ট, আপনার কি মনে হয় না যে আরো অনেক ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, স্পেশালি আপনার ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, ছাত্র সমাজ তাদেরকে পেতে পারতো, এবং তারা যখন আসলে জয়েন করেছে সেটা বেশ অনেকটা দেরিতেই জয়েন করেছে কিনা? আমি আম, বলে রাখা ভালো যে আমি বিষয়টাকে কখনো নেতিবাচক ভাবে দেখছি না, যখনই জাগবো তখনই সকাল। কিন্তু আহ কারণটা কি এর পেছনে? তারা প্রথমে কেন যোগ দিতে পারলো না, প্রথমে কেন সাপোর্টটা করতে পারলো না? আচ্ছা, এটা তো আসলে যার যার একেবারে ব্যক্তিগত ব্যাপার, যে আসলে কে কোন ব্যাপারে হুম কথা বলবে বা কোন ব্যাপারটা তাকে ভাবিয়ে তুলছে, কোন ব্যাপারে সে একটা স্ট্যান্ড নিবে। হ্যাঁ, কিন্তু আমি সবার পক্ষ হয়ে হয়তো সব কথা সঠিক বলতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি যদি আমার হুম। জায়গা থেকে চিন্তা করে বলি যে এরকম না, কিন্তু যে আমি যখন আসলে আহ আহ বলেছি কথা, ছাত্রদের সাথে আমার কাঁধে কাঁধ মিলিয়েছি, তখন কিন্তু আমার জন্য এটা খুব রিস্কি ছিল।
সো আমরা যারা আসলে একটা জায়গায় কাজ করি বা আমরা যখন একটা অবস্থানে চলে যাই, আমাদেরকে কিন্তু নানান রকমের অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এটা যে শুধু সাধারণ জনগণ অপ্রেসড হয়েছে এরকম না, আমাদেরকেও কিন্তু বিভিন্ন ভাবে আসলে ভয় দেখানো হয়। এবং আমরা জানি যে আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একটা আছে, যেটা দিয়ে কিন্তু যে কোনো পোস্টের ক্ষেত্রে আমাকে ধরে নিয়ে যেতে পারে যে এটা আমি রাষ্ট্রবিরোধী একটা আচরণ করছি। হ্যাঁ, এবং আম, এরকম করে কিন্তু আমাদের একজন অ্যাক্টরকে ধরেও নিয়ে গেছেন, অসাবা নামে একজন অ্যাক্টরকে। তো এই এই ধরনের জিনিসগুলো এক ধরনের ভীতি তৈরি করে রেখেছিল, যেই ভিত্তির রাজনীতি আসলে তারা করেছেন। অনেস্টলি, যেই কাজটা তারা করতে পেরেছেন গত সরকার, সেটা হচ্ছে যে ভয়ের একটা রাজনীতি তারা করেছেন, যে সবাইকে একটা জুজুর ভয় দেখিয়ে রেখেছেন। তো ওই জুজুর ভয়ে তো স্পেশালি ইয়াং যারা আছেন, ইয়াং ছেলে মেয়ে যারা, তাদের মধ্যে কিন্তু ভয়টা কম থাকে। তাদের কিন্তু উম, যে কোনো কিছুকে আসলে, যে কোনো বাধাকে ভেঙে ফেলার একটা প্রবণতা থাকে। কিন্তু যখনই মানুষ একটু বয়স হয়ে যায়, তখন তার মধ্যে নানান রকমের ভয় কাজ করা শুরু করে। হ্যাঁ, এবং সেই ভয়টাই আস্তে আস্তে পুঞ্জীভূত হতে হতে হয়তো তাদেরকে অনেক স্ট্যান্ড নিতে বাধাগ্রস্ত করে, কিংবা তারা ওই মুহূর্তে কি করবেন হয়তো বুঝতে পারেন না। কিন্তু আমি অনেক গ্রেটফুল, আমাদের দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ যে ব্যানারে আসলে আমরা অগস্টের 1 তারিখে দাঁড়িয়েছিলাম, আমরা 28 তারিখে মিটিংটা করি, এবং আমরা যে কজন মানুষ আসলে একসাথে হয়েছিলাম তারা সবাই একটা পয়েন্টে একমত ছিলাম যে এতগুলো মানুষকে রাষ্ট্র হত্যা করেছে, এই সময় যদি আমরা চুপ করে থাকি ভয় পেয়ে, তাহলে এর চাইতে অমানবিক কোনো ঘটনা মানে আমি কখনো উইটনেস করতে পারবো না। যে আমরা তো চুপ করেই থাকতাম, আমাদের কিন্তু চুপ করার একটা প্রবণতা আছে, যেহেতু ভয় আমাদেরকে দেখাতে দেখাতে আমাদের ওই অভ্যাসটা হয়ে গেছে যে থাক, যা হচ্ছে আমরা চোখ বন্ধ করে থাকবো। সাগরনী হত্যার কোনো বিচার হয় নাই, চার্জশিট দেয় নাই, আমাকে তো মারে নাই, আমি তো বেঁচে আছি, সো দরকার নাই এই এর, একে গুম করে দিছে, আচ্ছা ও গুম হয়ে গেছে, আমি তো গুম হই নাই। কিন্তু যখন রাষ্ট্র আসলে এরকম করে মানুষকে গুলি করে মেরে ফেলছে, যেখানে একটা 6 বছরের বাচ্চাও ইনক্লুডেড, একটা স্টুডেন্ট যে বুক পেতে দাঁড়িয়ে আছে এবং সে ভাবতেও পারে নাই যে তাকে গুলি করবে, এন্ড তাকে গুলি করে শুট কর মানে মেরে ফেলার পর বলা হচ্ছে সে অ্যাডিক্ট ছিল। মানে এগুলো মেনে নেয়ার মতো আসলে মানসিক ক্ষমতা আমরা যারা একসাথে হয়েছিলাম তাদের ছিল না। কারণ তারা সবাই হুম ফেটে পড়ছিল আসলে, যে এই এরকম এরকম অবাস্তব কথা, এবং আমাদেরকে সাপ্রেস করতে করতে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আমাদেরকে ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হলো, আমাদেরকে পুরো ওয়ার্ল্ডের থেকে, একজনের থেকে আরেকজনকে, যে আমরা কারোর সাথে কেউ যাতে যোগাযোগ করতে না পারি। তো আমার আমার যে মানবিক অধিকারগুলো, আমি যে মানুষ হিসেবে যে অধিকারগুলো আমার পাওয়ার কথা, আমি নিঃশ্বাস নিতে পারবো, আমি কথা বলতে পারবো, আমি হাসতে পারবো, আমি কাঁদতে পারবো, আমি প্রতিবাদ করতে পারবো, আমার কোনো অধিকারই নাই। তো এই জিনিসগুলো আসলে ওই মুহূর্তে আমাদের দৃশ্য মাধ্যম শিল্পী সমাজে যারা আমরা যে কজন মানুষ একসাথে হয়েছিলাম, তাদের সবাইকে আসলে এই একটা পয়েন্টে আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একদম শর্ট নোটিসে আমরা যাদেরকে ডেকেছি এবং যারা মাঠে এসেছে, তারা কিন্তু কেউ কিচ্ছু চিন্তা করে আসে নাই। এবং ওই দিন অঝোরে বৃষ্টি হচ্ছিল, এবং এত আমরা চিন্তাও করি নাই যে এত মানুষ আসবে। আর যারা আসতে পারেন নাই তাদের অবশ্যই কিছু না কিছু আসলে প্রতিবন্ধকতা ছিল। এবং আমি আমি মনে করি যে বিদেশের রাজনীতি থেকে আমাদের বের হতে হবে। হয়তো তারা তখন পারেন নাই, হুম তাদের কোনো আহ আহ, মানে কিছু একটা তাদেরকে আটকে রেখেছিল। কিন্তু আমি বিশ্বাস হুম করি যে যদি কেউ মানুষ হয়ে থাকে, তার মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকে, তাহলে কেউ আসলে এইটাকে সাপোর্ট করার মতো যদি কেউ করে থাকেন, তাহলে আমি তাকে মানুষ হিসেবে আসলে গণ্যই করতে পারবো না। যে এতগুলো মানুষকে মেরে ফেলার পর যদি কেউ রাষ্ট্র ব্যবস্থাকে সাপোর্ট করে থাকেন, সেক্ষেত্রে তাদেরকে মানুষ হিসেবে আমি গণ্য করতে পারবো না। কিন্তু অনেকে আছেন যারা আসলে এটাকে সাপোর্ট করেন নাই, কিন্তু হয়তো কথা বলতে পারেন নাই, তাদের ওই ভয়ের কারণে, তাদের ওই ফোন গুলার কারণে, তাদের ওই অ্যারেস্ট হয়ে যাওয়ার ভয়ের কারণে বা খুন হয়ে যাওয়ার ভয়ের কারণে আমাকে কিন্তু থ্রেট করা হয়েছে যে আমাকে গুলি করে দেওয়া হবে, আমাকে অ্যাসিড মেরে দেওয়া হবে, আমার কাপড় খুলে দেওয়া হবে, এগুলোও আমাকে বলা হয়েছে। তো আমি, হুম আমার তখন মনে হয়েছে যে আমি এমন একটা দেশে জন্মালাম যেখানে আসলে আমি একটা কথাও বলতে পারবো না। মানে এটা এটা একটা মানে এইটা কোন দেশে আসলে আমি থাকছি, আর সহ্য করতেই হুম থাকবো, সহ্য করতেই থাকবো। তো আমার আমার একটা পুঞ্জীভূত ক্ষোভ তো আছেই। আমি গত 4-5 বছর ধরে আমার এক ধরনের গ্রুমিং হয়েছে। আমার মেয়ের গার্ডিয়ানশিপ নিতে গিয়ে আমি অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি। আমার এক্স যে হাজবেন্ড ছিল তার থেকে অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি। যে একটা বাহিনীর যে এক্স অফিসার ছিল, তার
ফ্রেন্ডরা হুম বিভিন্ন জায়গায় পোস্টেড ছিল। সো আমার একটা পুঞ্জীভূত ক্ষোভ তো ছিলই আসলে, কারণ আমি আমি অনেক কিছুতে নিপীড়িত হয়েছি। আমি থানায় গিয়ে হ্যারাসমেন্টের শিকার হয়েছি, আমি আমার নিজের লয়ার দিয়ে হ্যারাসমেন্টের শিকার হয়েছি, আমি যখন আমার বাচ্চার অধিকার চাইতে গিয়েছি তখন হ্যারাসমেন্টের শিকার হয়েছি। সো এগুলো দেখতে দেখতে এক ধরনের কষ্ট তো আমার ভেতরে ছিলই। আর যখন আসলে মানে মানুষগুলোকে এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হলো এবং তারা আসলে অন্ধত্ব গ্রহণ করলো, যে একটা জায়গায় অ্যাকনলেজ করলো না যে এই ঘটনাগুলো ঘটেছে। মানে যেটা হয়েছে যে মেট্রো, ডেফিনেটলি এটা সহিংসতা যারা করেছে, যে দুর্বৃত্তরা এই কাজটা করেছে তাদেরকে আমি ঘৃণা জানাই। ডেফিনেটলি মেট্রো জ্বালিয়ে দেয়া, মেট্রো হুম স্টেশন জ্বালিয়ে দেয়া, বিটিভি জ্বালিয়ে দেয়া, সেতু ভবন জ্বালিয়ে দেয়া খুবই খারাপ কাজ। কিন্তু একটা জড় পদার্থের সাথে যদি একটা প্রাণকে কম্পেয়ার করা হয় এবং সেখানে প্রাণটাকে জাস্ট প্রাণটা গেছে এটা বলাই না হয়, সেক্ষেত্রে আমি এমন একটা রাষ্ট্র ব্যবস্থায় থাকি, তাহলে তো আমার আমার বা আমার সন্তানের যদি কিছু হয়, তাহলে রাষ্ট্র তো আসলে আমাকে, আমার সন্তানকে নিয়ে বদার হবে না। রাষ্ট্র তখন ওইরকম কোন একটা জড় পদার্থকে নিয়ে বদার্ড হবে এবং সমানে ব্লেম করে যাচ্ছে। মানে স্টুডেন্ট, আমি আমি রাস্তায় ছিলাম, আমি হুম রাস্তায় দেখেছি। মানে আমি প্রত্যেকদিন বাইরে গেছি, প্রত্যেকদিন স্টুডেন্টদের সাথে প্রটেস্ট করেছি। আমি দেখেছি ছোট ছোট বাচ্চারা ইটের টুকরা, ছোট একটা লাঠি নিয়ে চলে গেছে। আমি বললাম, তোমরা যে বাইরে আসছো তোমাদের ভয় করছে না? আমাকে বলছে, আপু গুলি করলে করবে, আমরা এটার বিচার না করে আমরা রাস্তা থেকে যাব না। তো এই বাচ্চাগুলোর উপরে গুলি চালাচ্ছে এবং এদেরকে সমানে মানে টেররিস্ট বলে যাচ্ছে, এদেরকে দুর্বৃত্ত বলে যাচ্ছে। মানে এত অন্যায় কিভাবে সহ্য করব আমি জানি না। সো ওই জায়গা থেকে আমাদের আসা আসলে, কিন্তু আমি বলবো যে ছাত্ররা বেসিকলি আমাদেরকে আসতে উদ্বুদ্ধ করেছে। কারণ ছাত্রদের ওই হুম সাহসটা দেখে আমরা সাহসী হয়েছি যে ওরা যদি ওদের জীবন দিয়ে দিতে পারে ওদের অধিকার চাইতে গিয়ে, আমরা কেন চুপ করে থাকবো? তো আমাদের না, আমাদের মাঠে আসাটা হয়তো মানুষের জন্য অনেক সাহসের হয়েছে। এটার জন্য আমি গ্রেটফুল যে বাংলাদেশের মানুষ আসলে ওই সময় আমাদেরকে পাশে পেয়ে হয়তো তারা আরেকটু সাহসী হয়েছে, তারা মনে করেছে যে না, আমরাও যাব। কারণ আমি যেহেতু প্রোটেস্টের এভরিডে আমি বাইরে গিয়েছি, আমাকে অনেক হুম জেনারেল মানুষ, মানে যেটা হয় যে আমি আমি হয়তো অত প্র্যাকটিসিং মুসলিম না, আমার অনেক হুম চরিত্র আমি করেছি যেগুলো আসলে অনেক প্রশ্নবিদ্ধ চরিত্র, যেগুলো হয়তো সামাজিকভাবে সবাই একসেপ্ট করবে না, এরকম চরিত্রে আমি কাজ করেছি। কিন্তু সেগুলো সব ভুলে গিয়ে আমাকে একটা হিজাব পরা ভদ্র মহিলা এসে, বা হিজাব দাড়ি টুপি পরে আছেন এরকম একজন ভদ্রলোক এসে, স্টুডেন্টরা এসে, সাধারণ একটা ফুচকা আলা মামা এসে, রিক্সা আলা মামা এসে আমাকে বলছে যে আপা আপনি যখন নামছেন তখন আমাদের মনে হয়েছে আপা নামছে, আমি কেন নামবো না? হ্যাঁ, আমাদের সাথে তো অন্যায় হইতেছে, আমার আমার বাচ্চার সাথে অন্যায় হইতেছে। তো আমার কাছে তখন অনেক ভালো লাগছে যে অ্যাটলিস্ট আমি যে স্টেপটা নিছি, বা আমরা যে স্টেপটা নিছি, সেইটা আসলে দেশের কোনো কাজে আসছে। কারণ আমি বিশ্বাস করি যে আমার সেই জনপ্রিয়তা কোন কাজে আসবে যেটা আমি জনগণের জন্যই ব্যবহার করতে পারবো না। রাইট রাইট হ্যাঁ আপু, আমার রাইটফুলি সেড। জাস্ট একটু আসলে ইন্টারাপ্ট করি। আমরা, আমি যখন না এই কথাগুলো আবার Sure. আমরা যারা লাইভে আছি এখন এই মুহূর্তে, আহ, আমরা সবাই অলমোস্ট এনএসইউ alumni, সো আমরা যদি সবাই সবার ওয়ালে লাইভটা শেয়ার করে দেই, এন্ড আমাদের এনএসইউ গ্রুপে যাতে আমরা কোয়েশ্চেন্স পাই, তাহলে আমাদের আরো আরো এঙ্গেজিং হবে সেশনটা। আমি লিঙ্কটা আচ্ছা, দিয়ে আমিও দিয়েছি। হ্যাঁ শেয়ার আপু, করি, শেয়ার করলে। বাংলা হ্যাঁ, পুরো ঠিক আছে, অলসো আমি আমাদের শেয়ার সঙ্গে করছি এখনই। আমি দেখতে পাচ্ছিলাম আমাদের সঙ্গে জয়েন করেছেন ববি হাজত স্যার। তাছাড়া আরো অনেকেই জয়েন করেছেন। সো আমি এই প্রসঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম যে ববি হাজত স্যার আমাদের হুম, একজন ফ্যাকাল্টি মেম্বার নর্থ সাউথে। ওনার মতন একজন প্রিভিলেজড মানুষ যখন আন্দোলনে গিয়েছে, ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে সবার জন্য লড়াই করে গেছেন, তখন তাকেও বিভিন্ন হুম, ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। ইনফ্যাক্ট আমরা স্যার কাছ হুম, থেকে এটাও শুনেছি, স্যারকে আহ লুকিয়ে থাকতে হয়েছে, স্যারের বাসায় রেড দেওয়া হয়েছে। তার মতন একজন হুম, ইনফ্লুয়েন্সিয়াল এবং ভীষণ নলেজেবল একজন মানুষকে যদি এভাবে হেনস্থার শিকার হতে হয়, বা আমি যদি আরেকটু রুট লেভেলে যাই, যেমন রুট লেভেলও বলবো না, যে নর্থ সাউথের স্টুডেন্ট, আমাদের নর্থ সাউথ বিভিন্ন স্টুডেন্টদেরকে হ্যারাস করা হয়েছে। কিভাবে সেটা হচ্ছে, আমাদের নর্থ সাউথে কিছু স্টুডেন্ট, স্টুডেন্ট বলে ভুল হবে, ছাত্রলীগ কর্মী, ছাত্রলীগ কর্মীরা পুলিশ নিয়ে তাদের বাসায় গিয়ে বলেছে এটা
এই ছাত্রের বাসা, ও আন্দোলনে গিয়েছে, ওকে অ্যারেস্ট করো। অ্যান্ড তাদের বাসায় রেড দেওয়া হয়েছে ইভেনচুয়ালি। সো হুম। আপনি যেরকম স্টুডেন্টদের সঙ্গে এঙ্গেজড ছিলেন একটা সময় পর থেকে, আপনার ঠিক কি কি প্রতিবন্ধকতার আহ, সম্মুখীন হতে হয়েছে? প্রথমত তো আমি যেই দিন আসলে আমার প্রোফাইল পিকচার এবং কাভার পিকচার ব্ল্যাক করেছি, শুট করলো যেই দিন থেকে, তখন থেকে আমাকে আসলে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল যে আমি সরকারের বিরুদ্ধে আসলে এটা করেছি। কারণ আমার কাভার পিকচারে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি পালিয়েছেন তার সাথে আমার ছবিটা ছিল, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমি ওইটা চেঞ্জ করে আসলে ব্ল্যাক করেছিলাম, এবং তারপরে আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম যে আমাদের রাষ্ট্রের যে অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম আছে সেটা সম্পূর্ণভাবে ড্যামেজ হয়েছে, এবং আমি একজন সিটিজেন হিসেবে ভীষণভাবে আসলে আনসেফ ফিল করছি। তো এইটা দেওয়ার পর থেকে আমাকে নানান মহল থেকে আসলে ফোন দেওয়া হচ্ছিল যে আমি যাতে এটা নিয়ে বেশি কথা না বলি। তো যখন আমি আসলে 1 তারিখে রাস্তায় নামলাম, তখন আহ যেটা হলো যে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে, আমাকে অ্যারেস্ট করা হবে, হলো যে আমি যে কাজটা করেছি সেটা রাষ্ট্রদ্রোহী। হ্যাঁ, আমাকে অ্যারেস্ট করা হবে, আমাকে তুলে নিয়ে যাবে ডিজিএফআই আমাকে। তারপরে যখন দেখলো এগুলা বলে লাভ হচ্ছে না, তখন হচ্ছে আমাকে শুট করবে। গত সরকারের যে আর্মড যুবলীগ বাহিনী ছিল তারা শুট করবে, অথবা পুলিশ শুট করবে। আমাকে অ্যাসিড মেরে দিবে। সবচাইতে যেটা আমাকে ভয় দেখানোর বেশি চেষ্টা করেছে যে যেহেতু আমি আসলে অ্যাক্টর, আমাকে যেহেতু স্ক্রিনে থাকতে হয়, তো আমার জন্য আমাকে মেরে ফেললে হুম। হয়তো তেমন লাভ হবে না ওদের। আমার কাছে মনে হয়েছে যে যেই ভয়টা দেখালে আমি হয়তো ভয় পাবো, সেটা হচ্ছে যে আমাকে অ্যাসিড মেরে দিবে এবং আমার কাপড় খুলে ফেলবে রাস্তায়। তো এই যে যে কথাগুলো আমাকে বলা হয়েছে, এবং আমার বাসায় অ্যাটাক করা হবে, আমার বাসায়, আমি এলাকায় আমাকে কিন্তু একটা সিকিউরিটি আমাকে নিতে হয়েছে, যে আমার আশেপাশের যারা পরিচিত আছে তাদেরকে বলতে হয়েছে যে আমার বাসায় অ্যাটাক হতে পারে। সো আমার বাচ্চা আছে, আমার বাবা মার সাথে আমি থাকি, তারা কিসের মধ্যে দিয়ে গেছে আমি জানি, কারণ আমার মা প্রত্যেকদিন কান্না করেছেন, আমার বাবা প্রত্যেকদিন আমার বাবা একমাত্র মানুষ যে আসলে আমাকে যেতে বলেছেন। সে বলেছেন যে অবশ্যই এরকম একটা সময় তোমার স্টুডেন্টদের সাথে থাকা উচিত, কিন্তু যখন আসলে এরকম থ্রেট করা শুরু করলো সবাই মিলে, তখন আসলে আব্বু একটু ভয় পেয়েছে যে 5 তারিখে সকালবেলা তো আমাকে যেতেই দিবে না। আমি 5 তারিখে, আমার মা একদম মানে চিৎকার করে কান্নাকাটি শুরু, আমার মেয়ে কান্নাকাটি করছে যে মা তুমি যেও না, তোমাকে শুট করবে। কারণ আমরা 5 তারিখে তো জানতাম না যে উনি আসলে পালিয়ে যাবেন। হুম। ওখানে আমি ভেবেছি 4 তারিখে যখন আসলে কারফিউ দেয়া হয়েছে, 4 তারিখে কারফিউ দেওয়ার পর একদম অনেস্টলি বলি, আমি ওই দিন রাতে প্রচন্ড কান্না করেছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে এখন সবাইকে মেরে ফেলবে, তাও উনি যাবেন না। উনি এমন জায়গায় চলে গেছেন যে উনি সবাইকে মেরে অ্যাবসলিউটলি। ফেলবে। কারণ আমি তো রাস্তায় দেখেছি যে কোন বয়সের বাচ্চারা রাস্তায়। আমি যখন 4 তারিখে আমি শাহবাগে, আমাকে 4:30টার সময় আমাদের ডিরেক্টর আকরাম ভাই এবং পিপলু ভাই আমাকে এসে বললো, বাঁধন তুমি তাড়াতাড়ি বাসায় যাও, কারফিউ দিছে, এখন কিন্তু শুট করবে। আমি বললাম শুট করবে মানে এটা কি মগের মুলুক নাকি? বলতেছে তুমি মগের মুলুক হোক যাই হোক, তুমি আগে বাসায় যাও। তোমার বাসায় এত দূরে, তুমি কিভাবে মানে যাবা? তুমি বাসায় যাও শাহবাগ থেকে। তারপরে আমি আমি ওই দিন রাতে প্রচন্ড কান্না করেছি, কারণ আমার মনে হচ্ছে যে এখন উনি যেই জায়গায় চলে গেছেন মেন্টালি, ওনার যে সাইকোলজিক্যাল স্টেট, উনি এখন আর মানুষের পর্যায়ে আছেন বলে আমার মনে হয় নাই। আমার মনে হচ্ছে এখন এই ছোট ছোট বাচ্চাগুলা, কারণ আমি যখন মানে প্রোটেস্টে যাচ্ছিলাম, আমি ছোট ছোট বাচ্চা এই হাতে ইটের টুকরা নিয়ে আমার সাথে স্লোগান দিচ্ছে। তো ওই বাচ্চাটার উপরে গুলি চলবে, আমি আমি ওইটা কিভাবে, ওইটা চিন্তা করে আমি সারা রাত ঘুমাই নাই। তো পরের দিন 5 তারিখ সকালে যখন আমি বের হব, আমার বাবা মা কিছুতেই বের হতে দিবে না, কারফিউ দিয়ে দিচ্ছে। আমি তারপর বললাম যে আমি বোরখা পরে যাচ্ছি, আমাকে তো শুট করবে, তোমাদের ভয় যে আমাকে অ্যাসিড মারবে বা শুট হুম। করবে, আমাকে স্টুডেন্টরা কিছু করবে না। আমি জানি আমাকে স্টুডেন্টরা কিছু করবে না, কিন্তু যারা করবে তাদেরকে তো আমাকে চিনতে হবে আগে। আমি বোরখা পরে যাচ্ছি, এবং আমি কিন্তু সকালবেলা বোরখা পরে বের হয়েছি, এবং দুপুর 1:30টার দিকে হচ্ছে আমি বনানী পর্যন্ত হেঁটে পৌঁছাইছি। আমি মিরপুর 11:30 থেকে বনানী কিন্তু পুরোটা হেঁটে গেছি। এবং যখন আমি হুম। লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় দেখছি, আমি কিন্তু তখন বুঝতে শুরু করছি যে নো, আজকে আজকে আর 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 গুলি কেন, আর কিছুতেই আমাদেরকে আর থামাতে পারবে না। কারণ পুরা এয়ারপোর্ট রোড, পুরা ফ্লাইওভার, পুরা মিরপুর 11:30-তে আমার বাসা, আমি মিরপুর 11:30 থেকে ইসিবি চত্বর
টু বনানী। পুরাটা জায়গায় লক্ষ লক্ষ মানুষ। তো বনানী যখন আমি 1:30টায় পৌঁছালাম, তখন আমাকে আমাদের একজন ডিরেক্টর ভাইয়া আছেন, সাইমন ভাই, এবং ওনার ওয়াইফ সারা আপা। সারা আপা একজন প্রডিউসার। তো সারা আপার সাথে আমার খুব কমিউনিকেশন। তো সারা আপা আমাকে ফোন করছে, ওনারাও কনসার্ন আমাকে নিয়ে যে আমি রাস্তায় নেমে গেছি। ওনারা বলছে বাঁধন তুমি আজকে যেও না। আমি বলছি আমি আজকে না গেলে আমি বিট্রে করব স্টুডেন্টদের সাথে। তো আমাকে যখন বলছে যে আমাদের সেনাপ্রধান আসলে স্পিচ দিবেন এবং উনি বলছেন যে এটা একটা সময় হয়, সো বাঁধন তুমি জাস্ট যেখানে আসো ওখানে সেফ থাকো, তুমি ওনার স্পিচ পর্যন্ত ওয়েট করো। তো তারপরে তো আমরা জেনে গেলাম, এর সাথে সাথে আমি বোরকা টোরকা খুলে ফ্ল্যাগ জড়ায়ে তারপরে আমি পুরা ঢাকা রিক্সা দিয়ে ঘুরছি। এন্ড আমার মানে আমি আমার জীবনে আমি জানি না যে মানুষ কখনো মানে হয় না যে আমি তো পলিটিক্যাল মানে হুম। পলিটিক্যালি ইনভলভ না, আমি আমি সবসময় আসলে জনগণের ভালোবাসাটা কাজ করে পেয়েছি। তো এটা ছোট ছোট আকারে পেয়েছি, যে যখন যে চরিত্রটা করেছি আমি কানজে গেছি, এই জন্য ভালোবাসা পেয়েছি। আমি আমার মেয়ের যখন গার্ডিয়ানশিপ পেয়েছি, এটা অনেক মেয়ের জন্য অনেক বড় একটা এক্সাম্পল ছিল। তো তখন ছোট ছোট ভালোবাসা পেয়েছি। কিন্তু এই যে যে স্টুডেন্টদের সাথে থাকার জন্য মানুষ যে আমাকে কি পরিমাণে ভালোবাসা দিল, ওই দিন আমি সারা ঢাকা শহর রিক্সা দিয়ে ঘুরেছি। এবং সবাই আমাকে হাত ধরছে, জড়ায় ধরছে, সালাম করছে। মানে আমি আমি ভুলবো না আসলে এই দিনটা। আমার মনে হয় না যে আমি আমার পুরো জীবনে কখনো ভুলতে পারবো, যে কি অদ্ভুত একটা অনুভূতি ছিল। কিন্তু তারপরে তো সবকিছু আবার খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করলো। যেটা আমাকে কষ্ট দিয়েছে, ডেফিনেটলি আমি ভীষণভাবে লজ্জিত হই, কারণ আমার বেস্ট ফ্রেন্ড হিন্দু। তো আমার হুম। বেস্ট ফ্রেন্ড ও স্যান্ডিয়াগো থাকে। ও যখন আমাকে আসলে টেক্সট করলো যে বাংলাদেশে হিন্দুরা ভালো নাই বাঁধন, আমার হুম। অনেস্টলি আমি আমি ওকে কি উত্তর দিব আমি জানি না। কারণ আমার আমার খালি মনে হচ্ছে যে যেই মানুষটার কাছে আমি সবচেয়ে সেফ ফিল করি, সেই মানুষটা তার দেশে সেফ ফিল করতে পারে না। আমি আমি যখন বাইরে যাই, আমি দেশের বাইরে গেলে আমি সাধারণত আমার আত্মীয় স্বজনের বাসায় উঠি না। আমার যেখানে যে ফ্রেন্ড আছে আমি তাদের সাথে থাকি। তো ওর বাসায় আমি সব সময় যেয়ে থাকি, আমি আমার মেয়ে। And আমি কখনো এটা ফিল করি না যে ওদের বাড়ি রাজবাড়িতে। সো ওখানে উম মানে ও যখন আমাকে বলছে বাঁধন আমরা সেফ না, আমরা আমরা সারা জীবন শুনে এটার আসছি, হ্যাঁ আমরা হ্যাঁ আমরা মালাউন। এন্ড আমি অনেক হার্ট হয়েছি, বিকজ আমার তো ও আমার ফ্রেন্ড, আমি এটা নিতে পারি নাই। এবং আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি, আমার খুব পরিচিত একজন আপু আছেন যিনি আহ, এই গত সরকার যে ছিল তাদের খুব কাছাকাছি আত্মীয়। তো তাদের বাসায় অ্যাটাক হয়েছে, যেই বাসাটায় আমি আসলে আমরা প্রায় চা খেতে যাই, ডিনার করতে যাই, লাঞ্চ করতে যাই, আড্ডা দিতে যাই। হ্যাঁ, ওই বাসার প্রত্যেকটা জিনিস আমাদের পরিচিত। মানে তার বেডরুম থেকে শুরু করে তার লিভিং স্পেস, ড্রয়িং, ডাইনিং সব আমাদের পরিচিত। তো ওই বাসার যখন অ্যাটাক হয়েছে, ওই বাসার ছবি যখন আসলে আমরা দেখেছি, ভিডিও যখন দেখেছি, ওইটা আমাকে ভীষণ ভাবে আসলে কষ্ট দিয়েছে। কারণ আহ, যে যেই জায়গায় যেই দল সাপোর্ট করুক, আসলে কেউ কোনোভাবে বা যে ধর্মেরই হোক না কেন, কোনোভাবে কোনো রকমের সহিংসতার শিকার হোক, এটা কখনো আসলে একসেপ্টেবল না। এই জায়গাতে আমাদের একদম। পরিষ্কার থাকতে হবে। যে যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য তাকে শাস্তির আওতায় আনা হোক, তাকে শাস্তি দেওয়া হোক, প্রকাশ্যে আমরা যেন সেই শাস্তিগুলো দেখতে পাই, যে আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু তার কারণে বা তার ফ্যামিলির বা তার দলের কারো কারণে বা সেই মানুষটার কারণে তার পুরো ফ্যামিলি সাফার করবে, এটা আসলে একদমই একসেপ্টেবল না। সো আমাকে এই দুইটা ঘটনা ভীষণ ভাবে আসলে কষ্ট দিয়েছে। কারণ এমনিতে তো সবার জন্যই খারাপ লাগছে, কিন্তু ওরা আমার এত কাছের যে ওই ঘটনাগুলো আমাকে আসলে খুবই মানে কষ্ট দিয়েছে। একদমই তাই, এরকম কষ্ট আসলে আমরাও অনেকে পেয়েছি যখন দেখেছি যে বাংলাদেশে আমরা সবসময় বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবেই চেয়েছি। বাংলাদেশে বোরখা থাকবে, বাংলাদেশে জিন্স থাকবে, বাংলাদেশে শাড়ি থাকবে, বাংলাদেশে সালোয়ার কামিজ থাকবে, ধুতি থাকবে, পাঞ্জাবি থাকবে, সব থাকবে। এটাই এটাই আমাদের দেশের বিউটি। আহ বাদল আপু, আপনি যখন লাইভে আসেননি তার কিছুক্ষণ আগে আমাকে আমার ফ্রেন্ড সাদ বলছিল যে বাদল আপু ইজ ভেরি সুইট, হুমায়রা প্লিজ বি সফট উইথ হার। হ্যাঁ, তো আমি বলেছি যে আই অ্যাম আ সফট পার্সন, আই উইল বি সফট। কিন্তু আমি একটা গল্প যেটা সাদকে পড়িনি সেটা হচ্ছে, আমি আমার এন্টায়ার লাইফে আমি যখন থেকে লাক্স চ্যানেলে সুপারস্টার দেখা শুরু করেছিলাম এবং যে বছর পর্যন্ত আমি আসলে শেষ দেখেছি,
আম, আমার এন্টায়ার লাইফে আমি কাউকে কখনো ভোট করিনি এক্সেপ্ট আজমেরি হক বাথন। আপনার সময় ও আপনার গ্র্যান্ড হাউ ফিনালেতে আমি আপনাকে ভোট করেছিলাম, এবং যখন আমি শুনেছি যে মানে আমি শোটা দেখার পরে যখন হলো যে আপনি ইউ আর নট দ্য উইনার, অ্যাট লিস্ট নট দ্য চ্যাম্পিয়ন, আই হ্যাঁ। ক্রাইড লাইক হাউ, আই ক্রাইড লাইক হাউ। ও তো আমি এই কথাটা কেন বললাম যে পার্সোনালি আই লাভ ইউ, কিন্তু যখন আমি এই চেয়ারটাতে বসে আছি আমি স্বাদের রিকোয়েস্টও আসলে খুব একটা রাখতে পারবো না। একটু হয়তো আহ, একটা সামান্য কঠিন প্রশ্ন আপনাকে আমি করবো, জীবনে আপনি অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন, আই এম শিওর এই প্রশ্নটা আপনার জন্য কঠিন হবে না। কিন্তু হুম। আপনার কি মনে হয় আমাদের গত সরকারের, হ্যাঁ ওই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের যে পরিমাণ ঔদ্ধত্য, ওই ঔদ্ধত্যটা বাড়ার পেছনে আমাদের শিল্পী সমাজ, আমাদের সাংবাদিকরা, আমাদের নিউজ প্রেজেন্টার্স, ক্রিকেটার্স, মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ হুম। কম বেশি দায়ী? আমি আপনাকে আমরা দেখেছি হ্যাঁ হ্যাঁ, আপনি না না, হুম 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 হুম, অবশ্যই দায়ী। জি। তুমি কি দেখেছো বলো? আমি আপনাকে দেখেছি প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি। আমি মানে এটা আমি কেন বলছি, আপনি তো জাতীয় পুরস্কার পেয়েছেন, এই জন্যই হয়তো ছবিটা আছে, কিন্তু আপনার কি মনে হয় না যে আমরা ভীষণ রকম এক্সাজারেট করি বিষয়টা? যেমন আমি পার্সোনালি জামদানি খুব পছন্দ করি, আমার একটা জামদানি কালেকশন হুম। আছে, আই নো যে আপনি জামদানি কতটা পছন্দ করেন, কিন্তু এখন কেন জানি বিষয়টা আহ, শেখ হাসিনা সরকার থাকাকালীন সময় ব্যাপারটা এরকম হয়ে গেছে যে জামদানির থেকে, জামদানি প্রীতির চাইতেও অনেক বেশি প্রেম, যে যেহেতু শেখ হাসিনা পরেন জামদানি, সেহেতু আমরা মেয়েরা শেখ হাসিনাকে ধারণ করার জন্য জামদানি পড়ছি। আম আই ডোন্ট হুম। নো আপনার আপনার থট প্রসেসটা আসলে এখানে কেমন ছিল, আপনি যদি একটু এক্সপ্লেন করেন যে আমরা আসলে কতটুকু আ- দায়ী এবং আপনি এটার হ্যাঁ। দায়টা কতটুকু নিজের কাঁধে নিবেন। আচ্ছা, প্রথমত আমি জামদানির ব্যাপারটা ক্লিয়ার করি। যেহেতু আমার কাঞ্জে জামদানি পরাটা খুব আইকনিক ছিল, এবং আমাকে জামদানি যারা বিজনেস করে এবং যারা তাঁতি আছে, শুধু বিজনেস করে তারা না, তাঁতি যারা বানান আর কি, একদম কারিগর যারা, তারা পর্যন্ত তাদের ফোনে আমার ছবি থাকে। এন্ড তারা ওই যারা বিজনেস করে, যারা শাড়ি আনতে যায়, তাদেরকে বলে শুনলেন এটা বাঁধন আপা পরছে, এটা বাঁধন আপার শাড়ি। হ্যাঁ। তো এই জায়গাটা আমি একান্তই আমার দেশকে ভালোবেসে প্রেজেন্ট করব। আমার মনে হয়েছে যে আমি জামদানি পরেই নিজেকে রিপ্রেজেন্ট করব, এইটা ছাড়া আমার আর কিছু করে রিপ্রেজেন্ট করার নাই। কারণ আমি অত টাকার মালিক না যে আমি একটা অনেক কোটি টাকার ড্রেস পরবো বা এমন একটা জুয়েলারি পরবো যেটা অনেক বড় ব্র্যান্ডের, অনেক বড় ব্র্যান্ডের জুতা পরবো। সো আমি আমি আমার যোগ্যতায় বা আমার ক্ষমতায় যতটুকু আছে যে আমি আমার দেশের বেস্টটা পরবো, এবং আমি আড়ং এর সাথে যোগাযোগ করি এবং আড়ং আমাকে সেটা দেয়, সেই সাপোর্টটা দেয়। ওরা আমাকে ওই শাড়িটা এবং গয়নাটা ফ্রি গিফট করেছে, ওইটা আমার স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আমি। আর এখন আমি দায়ের ব্যাপারটায় আসি। ডেফিনেটলি আমাদের দায় আছে, ডেফিনেটলি আছে। আমি একটা ইন্টারভিউ আমি দিয়েছি, সেটা এই সরকার পতনের অনেক আগে, যখন আমাকে নিয়ে আসলে সবাই জিজ্ঞেস করছিল যে তুমি তো সরকারের আসলে সুবিধাভোগী মানুষ, তো তুমি এখন এসে কেন এগুলা কথা বলছো। তা আমি বললাম যে আমি অবশ্যই একজন সুবিধাভোগী মানুষ বাংলাদেশের। কারণ আমি এই সরকার আমলে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, এই সরকার আমলে আমি আমার মেয়ের গার্ডিয়ানশিপ পেয়েছি। এই সরকার আমলে না, তার আগের আমলে, মানে যখন 2018-এ আমি পেয়েছি, 2018-এর একটা ইলেকশন হয়েছিল। সো 2018-এর হচ্ছে 30শে এপ্রিল আমি আমার মেয়ের গার্ডিয়ানশিপ পেয়েছি। সো আমার এক ধরনের গ্রেটফুলনেস ছিল এই দলের প্রতি, এবং একটা জিনিস ছিল এই সরকারের প্রতি। 2018-এ যখন সরকারটা ছিল এবং আমি গার্ডিয়ানশিপ পেয়েছি, সেটা কিন্তু শুধু বাংলাদেশে না, পুরো এশিয়ার মধ্যে একটা রেয়ার ভার্ডিক্ট ছিল। সো এটার জন্য আমার একটা কৃতজ্ঞতা বোধ ছিল। আরেকটা হচ্ছে যে আমার এক্স যে হাজবেন্ড ছিল, সে একটা বাহিনীতে চাকরি করতেন, এবং তার যে ব্যাচমেটরা ছিল, সে আমার চাইতে বয়সে অনেক বড়। তো তার যে ব্যাচমেটরা ছিল, তারা বিভিন্ন বাহিনীতে প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন ওই সময়। তো সেই একটা আহ সেই একটা বাহিনীর একটা ফোনে থানায়, এটা আমি বলছি 2014-এর কথা, যখন আমাকে ছেড়ে, আমার বাচ্চাকে ছেড়ে সে চলে যায়। তো তখন থানায় আমার নামে, আমার বাসায় এসে ভাঙচুর করেছিলেন সে, কিন্তু আমার নামে একটা চাঁদাবাজির মামলা হয়, অ্যাটেম্প টু মার্ডারের মামলা হয়, এবং আমার ভাইদেরকে ড্রাগসের মামলা দেয়া হবে, এগুলো বলা হয়। এবং আমি এই করাপশনটা নিজের চোখে দেখেছি, এবং আমি দেখেছি যে বাংলাদেশে টিকে থাকার জন্য আমাকে আসলে পাওয়ারের কাছাকাছি থাকতে হবে।
না হলে কারো স্লেভ হয়ে থাকতে হবে। এখন আমি কারো স্লেভ হয়ে থাকতে পারছিলাম না, যে আমি একজন নির্দিষ্ট মানুষের স্লেভ হয়ে থাকবো সেটা আমার পক্ষে সম্ভব না। সো আমাকে পাওয়ারের কাছাকাছি থাকতে হবে এই সোসাইটিতে টিকে থাকার জন্য। কারণ এই মানুষটা যার সাথে আমার বিয়ে হয়েছিল, সে সমানে সব জায়গা থেকে, এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর একজন ফটোগ্রাফার ছিলেন, সে হচ্ছে তার খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল আমার এক্স হাজবেন্ডের। তো সে কি করলো, সংবাদ মাধ্যমকে ম্যানিপুলেট করা শুরু করলো, আমাকে চরিত্রহীন, লোভী, খানকি, মাগি, মানে মানে কি কি বলে নাই, মানে যা মুখে আসছে বলছে মিডিয়া। এন্ড এগুলো, এই ঘটনাগুলো হচ্ছে 2017-এর। সো 2018-এ আমি আসলে ইলেকশন ক্যাম্পেইন করেছি ফর আওয়ামী লীগ। কারণ আমার কাছে মনে হয়েছে রাইট। যে আমার পাওয়ারের কাছাকাছি থাকতে হবে। আমাকে এই সোসাইটিতে এক্সিস্ট করতে হলে আমাকে পাওয়ারের কাছাকাছি থাকতে হবে। এন্ড আমি থেকেছি, কারণ আমার পক্ষে সম্ভব ছিল না যে আমি আসলে এদের সাথে ফাইট করব এবং আমি এই পাওয়ারের কাছেও থাকবো না। কিন্তু 2018-এর পর থেকে আমার আমার লাইফের একটা অনেক বড় চেঞ্জ আসে। 2018-এর লাস্টে ইলেকশন হয়, এবং 2018-এর লাস্টে আমি কাস্টেড হই ফর রেহানা মারিয়াম নূর। এবং রেহানা মারিয়াম নূরের ওই জার্নিটা, আমি যখন রেহানার সাথে জার্নিটা করেছি উইথ টাইম, আমার মনে হয়েছে যে আমি আসলে একটা বন্দি কারাগারে আছি। আমাকে কোনো না কোনো ভাবে, আমি মনে করছি আমি কারো স্লেভ হই নাই একজন মানুষের, কিন্তু আমি তো এই সিস্টেমের কাছে স্লেভ। আজকে আমাকে সিস্টেমটাকে কোনোভাবে চেঞ্জ করার আর কোনো অপশন নাই। সো আমি কিন্তু এর পরবর্তী যে ইলেকশন হয়েছে আমাকে কিন্তু ডাকা হয়েছে, ইভেন আমাকে এটাও বলা হয়েছে যে আমি যাতে নমিনেশন পেপার কিনি। কিন্তু আমি না ইলেকশন ক্যাম্পেইনে গিয়েছি, না আমি কোনো রকমের এই ধরনের কাজ করেছি। কারণ ততদিনে আমার আমার যে সত্তা, আমার যে মন মানসিকতা, আমার চিন্তা, আমার মনন, সেটার অনেক পরিবর্তন হয়েছে। কারণ আমি অনেক কাছে থেকে মানুষগুলাকে দেখেছি, এবং আমি দেখেছি যে তারা কিভাবে দাসত্ব গ্রহণ করেছে। আমি ওই দাসটা কারো হতে চাই না। আমি না সিস্টেমের দাস হতে চাই, না কোনো মানুষের দাস হতে চাই। আমি আমার বাবার সাথেই আমার মানে দিনে 2বার করে ঝগড়া হয়। তো আমি আমি কারো আন্ডারে আসলে থাকতে পারবো না। তো যখন আমি এটা বুঝলাম, যে কাজটা করেছি, যেটা দিয়ে আসলে পুরো পৃথিবীর মানুষ আমাকে চিনেছে, পুরো বাংলাদেশের মানুষ আমাকে চিনেছে, সেই কাজটাকেই আমি ভালোবাসবো। আমি এখন একজন স্বাধীন মানুষ, আমি আমার অধিকার নিয়ে কথা বলবো। আমি কিন্তু নারী অধিকার নিয়ে কথা বলছি সেই রেহানা যখন থেকে আমি শুরু করেছি। কারণ রেহানা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। রেহানা আমার অনেক ভয় থেকে আমাকে বের করেছে, যে তুমি এই সিস্টেমের মধ্যে পড়ে গেছো, যে ভয় পেয়ে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা শেখাচ্ছে, যে সিস্টেম তোমাকে শেখাচ্ছে যে তুমি কথা বলবা না। তো ওই জায়গা থেকে তুমি আস্তে আস্তে বের হও। এবং রেহানা পরবর্তী আমি যে কানজে গেলাম, তারপরে যে আমি এত ফেস্টিভ্যালে গিয়েছি, মানে ওয়ার্ল্ড এর, মানে যত বড় বড় ফেস্টিভ্যাল আছে সবগুলোতে যাওয়ার সুযোগ আমার হয়েছে। যেহেতু আমার যে ডিরেক্টর আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, সে ভীষণ ইন্ট্রোভার্ট মানুষ, সে কোনো ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেন নাই। তো সেই সুযোগটা আমি গিয়েছি, এবং সবার সাথে মিশে আমি যখন মানুষের সাথে মিশতে শুরু করলাম, আমি যখন ওয়ার্ল্ডটাকে চোখ মেলে দেখতে শুরু করলাম, আমি দেখলাম যে যারা আসলে স্বাধীন, যারা আসলে কথা বলতে জানে, তারা তারা আসলে কোনো দলের আন্ডারে চলে যাব, যখনই আমি কোনো সিস্টেমের আন্ডারে চলে যাব, যখনই আমি আসলে কোনো মানুষের আন্ডারে চলে যাব, তখন আমি আসলে বোবা হতে হবে আমাকে। তো আমি বোবা হতে চাই না, আমি যেরকম আছি আমি সেরকম থাকতে চাই। সো আমার আমার যে দায়বদ্ধতা, আমি সেটা স্বীকার করছি। ডেফিনেটলি আমরা সেই সাপোর্টটা করেছি, এবং আমরা তো ভেবেই নিয়েছিলাম, একদম অনেস্টলি বলি, আমি 3 তারিখে শুধু জানতে পেরেছিলাম, 3 তারিখে দেশে আসার কথা। আমি তাকে টেক্সট করেছিলাম যে আপনি তো সরকার চেঞ্জ হলে আসবেন, কিন্তু 3 তারিখের আগে আমার জীবনে আমি ঘুণাক্ষরে ভাবি নাই যে এই সরকারের পতন ঘটবে কোনোদিন, ওনার মৃত্যু না হওয়া পর্যন্ত। এবং আমি 4 তারিখে ভেবেই নিছি যে উনি 18 কোটি মানুষকে হয়তো মেরে ফেলবেন, তারপরে উনি এখান থেকে যাবেন না। সো এই ভয়টা নিয়ে কার এত দরকার আছে যে তার সাথে ফাইট করার? এখন আমার দরকার হয়েছে, কারণ আমার মনে হয়েছে যে ও মাই গড, এরকম করলে তো আমার মেয়ে এই দেশে কি করবে, আমার মেয়েকে আমি বিদেশ পাঠিয়ে দিব, আমার তো এত টাকাও নাই, আমার বিদেশি পাসপোর্টও নাই, তাহলে আমি করবোটা কি, আমি এইভাবে করে কিভাবে থাকবো এই দেশে? তো ওই সাফোকেশন থেকে আসলে আমার প্রতিবাদী হওয়া বা প্রতিবাদ করা, ধীরে ধীরে নিজেকে আজকে এই জায়গায় আনা। কিন্তু ডেফিনেটলি দায়টা আমাদের সবার, কারণ আমরা ওই ভয়টা নিয়ে বেঁচেছিলাম যে এরা তো যাবে না কখনো।
আমার জায়গা হবে হাওয়া ঘরে, হাওয়া ঘর বলছে, আয়না ঘর। আয়নাঘর। ঘরে। So হাওয়া আমার, হব নায়না ঘর, আমি মানে যতবার যত আমি সরকার কিন্তু এসছে আয়নাঘর যে আমাদেরকে একটা কোনো না কোনো ভাবে। রিয়েলি, এটা যে প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে, এটা কিন্তু আমি না দেখা পর্যন্ত বিশ্বাস করি না। আমি এতদিন ভাবছি যে এরকম, হ্যাঁ হ্যাঁ আয়না ঘর, আয়না, হ্যাঁ। হ্যালো, হ্যালো, হ্যাঁ আপু, আপনি কি এখন আমাকে শুনতে হ্যালো, পাচ্ছেন? হ্যালো আপু, হ্যালো। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমরা শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি আপু আপনাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আয়না ঘর, আয়না ঘরটা নিয়ে যেটা বলছিলাম, যে এটা যে আসলে রিয়েলিটিতে এক্সিস্ট করে, এটা তো আমি না দেখলে, আমি, আমার মানে হয় না যে মানুষের বিশ্বাস করারও তো একটা ক্ষমতা থাকে, যে হুম। কতটুকু কুৎসিত একটা মানুষের চিন্তা হলে আসলে এইরকম একটা টর্চার ভয়াবহ। সো আমার জায়গা হয়তো এরকম একটা জায়গায় হয়তো বাবাকে নিয়ে মানে গুম করে দিত বা কিছু একটা করতো। So আমার তো এত ঠেকা নাই, আমি বাসায় আছি, আরামে আছি, সুবিধাভোগী একটা নাগরিক, চুপচাপ থাকি, এত কথার দরকার নাই। আমরা তো ডেফিনেটলি এটার দায় আমাদের, আমরা আমরা এই মহান সাজানোর কোনো উপায় নাই, ডেফিনেটলি এটার দায়ভার আমাদের আছে। এত এত আহ বোল্ডলি হয়তো আমি আজমেরি হক বাঁধন ছাড়া অন্য কারো কাছে কোয়েশ্চেনটা আনসারটা পেতাম না। আপনি বলেই হয়তো আপনি এভাবে দিতে পেরেছেন, এন্ড এটা এক্সপেক্টেড ছিল। দায়টা আসলেও আমাদের সবারই কম বেশি। আর এখন থেকে 4-5 বছরের আগের আমি বা 8-10 বছর আগের আমি, অনেক অনেক পার্থক্য, জার্নিটা সেম না। তো এখনো আমরা দেখছি অনেক মানুষ আমাদেরকে নানান রকম জাজ করছে। আমি বাংলাদেশে থাকাকালীন সময় নিউজ পড়েছি। তো খুব স্বাভাবিকভাবেই সরকারের মানুষজনের সাথে তাদের ইন্টারভিউ নেওয়ার সময় বা তাদের সঙ্গে আমাদের একটা দুটো ছবি থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি আপু আপনাকে বলতে পারবো না যে কতগুলো মানুষ আমাকে ইনবক্স করেছে, আমাকে টেক্সট করেছে, আমাকে কমেন্টে হুম। লিখেছে, দালাল এখন, চাদর পাল্টায় ফেলছিস, আহ, এখন এই হয়েছে সেই হয়েছে, মানে নানান প্রশ্ন, এরকম প্রশ্ন, এরকম অপবাদ আপনার আসলে কতগুলো শুনতে হয়েছে এবং আপনি কিভাবে সেগুলো রিয়্যাক্ট করছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আসলে আমি মনে করি যে এ ধরনের বিষয় নিয়ে আলোচনাই করা উচিত না, যে আমাকে নিয়ে মানে আমাকে যেইভাবে সাইবার বুলি করা হয়েছে এবং বুলিং। আমাকে অ্যাটাক করা হয়েছে, হ্যাঁ, সেইটা তো ভয়ানক ছিল। বিকজ আমার খুব একটা ছবি, যেটা স্পেসিফিক ভাবে আসলে বারবার বলা হয়েছে, যে রুমিনের সাথে আমার একটা ছবি। তো রুমিন হচ্ছে আমার ফ্রেন্ড, তো আমার আমার বন্ধু সে হতে পারবে না? আর ভিপি এক্স্যাক্টলি। নূরের সাথে আমি, আমার ভিপি নূরের সাথে ছবিটা আমি তুলেছি আমেরিকান এম্বাসির একটা ফাউন্ডেশন ডেতে, এবং আমি সেই ছবিটা আমার অ্যাকাউন্ট, এই আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছি। এবং সেই ছবিটা কিন্তু আমাকে অনেকে বলেছে ডিলিট করতে, আমি করি নাই। কারণ আমি, আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষের সাথে আমার হাজারটা মানুষের সাথে ছবি আছে, আমার ছবি নাই এরকম মানুষই খুব কম আছে, কারণ আমি ছবি তুলতে অনেক পছন্দ করি। এবং আমার আমার শহীদুল আলমের সাথে ছবি আছে, আমার রেনুমা আপুর সাথে ছবি আছে, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে ছবি আছে, আমার নানান মন্ত্রীদের সাথে ছবি আছে, আমার বিএনপি করে এরকম অনেকের সাথে ছবি আছে, আমার শিলা আহমেদকে অনেক পছন্দ, আমার তার সাথে ছবি আছে। তো আমার এরকম অনেক মানুষ পছন্দ আছে যাদের সাথে আমার ছবি আছে। এবং সবাইকে যে আমি আসলে মানে একদমই এথিক্যাল জায়গা থেকে পছন্দ করি এরকম না, কিন্তু আমার আমার এটার কোনো, আমি মনে করি না যে এটার কোনো এক্সপ্লানেশন আমার কাউকে দিতে হবে। ঠিক আছে, কারণ আমাকে কিন্তু এই আমার নূরের রাইট। সাথে ছবির জন্য আমাকে কিন্তু ইন্ডিয়া ভিসা দেয় নাই। তো এই কথাটা আমি কখনো বলতে পারি নাই। কিন্তু এই ঘটনাটা আমার সাথে ঘটেছে, আমাকে 4বার ভিসা রিফিউজ করা হয়েছে। আমি ওখানে কাজ করেছি, কলকাতায় কাজ করেছি, বলিউডে কাজ করেছি, আমি এত ভালো ভালো প্রোডাকশন করার পরও আমাকে 4বার ইন্ডিয়া ভিসা দেয় নাই, কেন? আমার ছবি তার সাথে আছে। তো আমাকে বলা হয়েছে যে ওইটা আমি ডিলিট করে দিয়ে সরি বলতে, যে মানে সরি বললে বলবো যে আমি ভুলে দিয়ে ফেলছি, কিন্তু আমি বলি নাই, আমি ভুলে দেই নাই আসলে। আমাকে এটা বলতে বাধ্য হুম। করতে পারবে না কেউ, কারণ আমি গত 5-6 বছরে নিজেকে ওই জায়গায় নিয়েছি, যাতে তো আমি, এটা কোনো ক্রাইম না, এটা কোনো ক্রাইম না। তো এইটার জন্য যদি তুমি আমাকে কোনো কিছু থেকে বঞ্চিত করো, এটা তোমার প্রবলেম, এটা আমার প্রবলেম না। বা তুমি আমাকে বুলি করো বা ট্রোল করো, আমার এটাতে কিছু আসে যায় না, বিকজ আমি যা, আমি তা। আমি আমার স্ট্যান্ডটা আমাকে শক্ত করে ধরে রাখতে হবে। আমাকে কেউ কিছু বললো আর আমি একটু নড়বড়ে হয়ে গেলাম, এটা তো হবে না আসলে।
আমার একটা প্রশ্ন রাইট। আছে। আম আম হুম। সো আপু যেহেতু ইন্ডিয়ার কথা বললেন, আমি জানি না আপনি দেখেছেন কিনা, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন টুইটার বা ইনস্টাগ্রামে যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন হান্ড্রেডস অফ পোস্টস রিগার্ডিং আমাদের এখানে মুসলিমরা হিন্দুদের মেরে ফেলছে, আমরা মন্দিরে হ্যাঁ। আগুন জ্বালিয়ে দিচ্ছি অ্যান্ড সো অন। কিন্তু এত ঘটনা, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটেছে দু একটা, কিন্তু আসলে কি প্রতিনিয়ত কি এটা ঘটছে? এটা তো ঘটছে না। কিন্তু তারা যে পোস্ট গুলো করছে, সেই পোস্ট গুলোরও অ্যাটলিস্ট 1,000, 2,000, 3,000 রিপোস্ট আছে। মানে তারা এটা শেয়ার করছে, মানুষ সেটা হুম। বিশ্বাস করছে। যেহেতু আপনার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে অলরেডি ভারতীয় মিডিয়াতে, এবং আপনারও সেখানেও বেশ কিছু ফ্যান ফলোয়ার্স আছে, তো আপনারা কি আপনাদের জায়গা থেকে সেটা ক্লিয়ার করার চেষ্টা করছেন যে পুরোটা তো সত্যি না, আপনারা এটা যা দেখছেন হুম। সেটা মিথ্যা কথা, এবং এটা তো এভাবে হচ্ছে না, আমাদের দেশে হচ্ছে, দুই একটা ঘটনা হয়তো ঘটেছে, কিন্তু এটা তো রেগুলার কোনো ইনসিডেন্ট না। আমরা তো শান্তি সম্প্রীতি বজায় রেখেই চলি সারা জীবন, সেটাই শিখে এসেছি। So, yeah. একদমই ঠিক কথা বলেছো। সেটা হচ্ছে যে আহ যেই উম, সরকার প্রধান আসলে প্রধানমন্ত্রী যে পদত্যাগ করে পালিয়ে গেছেন, ওনার যে ন্যারেটিভটা আছে, ইন্ডিয়ার মিডিয়া কোনো কারণ ছাড়া, আমি জানি না যে এদের কি লাভ হচ্ছে এটা করে, কিন্তু ইন্ডিয়ার মিডিয়া পুরোপুরি আসলে সেই ন্যারেটিভটাকে সাপোর্ট করছে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমার সাথে যারা কানেক্টেড, আমি আম, আনন্দবাজারে একদম ফ্রন্ট ফ্রন্ট পেজে আমার ইন্টারভিউ গেছে, এবং সেখানে আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি আমি ক্লিয়ার করেছি। আমি কলকাতা বেস যত নিউজ চ্যানেল আছে আমার সাথে যোগাযোগ করেছে, তারা আমাকে বিভিন্নভাবে আক্রমণ করেছে। তারা বলেছে যে এইটা ভেঙে দিচ্ছে, ওইটা ভেঙে দিচ্ছে, আমাদের বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিচ্ছে, মিউজিয়াম জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। মানে তাদের প্রশ্নটাই এমন ভাবে করে যে একদম মানে আমরা এমন এমন করছি যে ওরা আসলে মানে আমরা প্রত্যেকদিন মেরে ফেলছি তাদেরকে। হ্যাঁ, তো ওই জায়গাটা হুম। হুম। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, কিন্তু এইটা কিন্তু একেবারেই একটা প্ল্যান্ড জিনিস। এটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে, এটা কিন্তু একেবারে প্ল্যান্ড যে এইভাবেই করা হবে। সো যেটা উনি যেই যে পালিয়ে গেছেন তার যে ন্যারেটিভটা, সেই ন্যারেটিভটাকে আসলে বারবার দেখানো হচ্ছে। এটা তাদের হয়তো কোনো এজেন্ডা আছে, আই হ্যাভ নো আইডিয়া, আমি পলিটিক্স বুঝি না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এই এজেন্ডা তাদের অবশ্যই আছে, এবং এটার জন্যই তারা একই ন্যারেটিভ দেখাচ্ছে। কিভাবে ট্রাস্ট করেন যেখানে বাংলাদেশের মিডিয়াকে আমরা এক পয়সা দিয়েও ট্রাস্ট করি না? আমরা তাদেরকে, তারা লাঞ্ছিত হয়েছে আমাদের হাতে। কয়েকটা হাতে গোনা প্রিন্ট মিডিয়া আর একটা দুইটা চ্যানেল ছাড়া কোনো চ্যানেল কি একটা সঠিক নিউজ দেখাচ্ছে? আপনি যে তাদের রেফারেন্স দিচ্ছেন, তো আমি তাদেরকে বলেছি আপনারা আমাদের দেশে আসেন, আপনারা এসে বাস্তবতা দেখেন, তারপরে আপনারা করেন এইসব রিপোর্ট। কারণ যেই যেই পরিমাণে আসলে সহিংসতার শিকার অন্য ধর্মাবলম্বীরা এই এই গত সরকারের আমলে হয়েছে, সেটা সেটার খবর কতটা রেখেছি, আমরা রাখতে পেরেছি? আদিবাসীদের উপর রাইট। যে পরিমাণে টর্চার করা হয়েছে, সেটা আমরা কতটুকু খবর রাখতে পেরেছি? কোনো নিউজে আসতে পেরেছে সেই ঘটনা? কোনো নিউজে জানতে পেরেছি? আজকে যখন আমার হিন্দু ফ্রেন্ড আমাকে ফোন করে বলে যে আমরা ভালো নাই বাঁধন, আমি লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়। যখন আমার একটা আদিবাসী ফ্রেন্ড আমাকে বলে যে আপু কি প্রোটেস্ট করব, আমাদের কোনো অধিকার আছে? আমরা তো কথা বললেই আমাদেরকে ধরে নিয়ে গুম করে দিবে। আমার তখন আমার লজ্জায় মাথা হেট হয়ে যায়। তো এগুলা কথা কিন্তু সামনে আসছে না। শুধুমাত্র সে যেই ন্যারেটিভ দিতে চাইছেন বা এখনো দিতে চাচ্ছেন তিনি এবং তার এক্স্যাক্টলি। মানে সুযোগ্য দলের বললে খুব, লোকজন। সুযোগ্য বলা উচিত না, অযোগ্য সন্তান, দলের লোকজন এবং একজন অযোগ্য সন্তান, যে যে সে বিদেশে বসে, সে বাংলাদেশের সাথে যার কোনো কানেকশনই নাই, সে জানেই না বাংলাদেশ কি, সে তার তার কোনো সম্পর্কই নাই, সে আরেক দেশে বসে 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 আরাম করে এসি রুমের বসে সে একের পর এক অদ্ভুত গল্প করে যাচ্ছে এবং একের পর এক স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে। কেন? কেন? আমি আমার দেশে বসে কথা বলো, তুমি ফেস করো রিয়ালিটি। তুমি চলে গেলা কেন? তুমি পালিয়ে গেলা কেন? তুমি কেন অন্য দেশে বসে কথা বলছো? তুমি বাংলাদেশে আসো, তারপরে কথা বলো। আমি বাংলাদেশে বসে কথা বলতেছি, আমার গুম হইলে আমি আমার দেশ থেকে গুম হব, আমার যদি মৃত্যু হয় আমি আমার দেশে মৃত্যুবরণ করব, আমি যদি কোনো অন্যায় করি আমার এখানে শাস্তি হবে। আমি আরেক দেশে বসে এত লেকচার দেওয়ার তো আমার দরকার নাই, কিন্তু লেকচার দিয়ে যাচ্ছে, গুজব ছড়ায় যাচ্ছে, এবং তাদের নেতা কর্মীরা, তুমি দেখো কি ভয়াবহ বিভৎস ভাবে সে দেশটাকে ছেড়ে গেছেন। এটা
এটার দায়ভার তাকে নিতে হবে। কিন্তু একে তো সে রাষ্ট্র যখন চালিয়েছে তখন রাষ্ট্র হিসেবে সে ব্যর্থ, এবং সে তার একটা দল, যে দলটা এত প্রভাবশালী একটা দল ছিল যারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে, সেই দলটা মানে জাস্ট পানিতে ভাসায় দিয়ে চলে গেছে সে সবাইকে ছেড়ে দিয়ে। নেতাকর্মীরা কেউ জানতো না, তাদের বাসায় আক্রমণ হচ্ছে, একদম তাই। এত বছর 15 বছর ধরে শোষণ করছে, তাদের আক্রোশ থাকবে না? আশেপাশের মানুষ কি বসে থাকবে? সবাই কি আমার মতো চিন্তা করবে যে আমার একটা থাপ্পড় দিছে এক্স্যাক্টলি। তো কি হয়েছে? শুধু তো থাপ্পড় দিয়ে বসে নাই, তারা জমি দখল থেকে শুরু করে, কেস দেয়া থেকে শুরু করে, একটা নেতাকর্মী কোনো বাসায় ঘুমাইতে পারে নাই। তো এখন এই মানুষগুলো তাদেরকে কি করবে? তো তারা তাদেরকে যে পানিতে ফেলে দিয়ে চলে গেল, তারা যে এত ডিভোটেড, এখনো আমার ফেসবুকে আমি দেখি একদল আছে। যখন আমি যখন মানে রাস্তায় নামছি তখন আমি বিশ্বাস করলাম যে যেহেতু উনি ছিলেন পাওয়ারে, হুম আমাকে হুম। এরকম ট্রোল করছে, বুলি করছে, নানান রকম জিনিস ছড়াইছে, এখনো বন্ধ করে না। ভাই, নিজেদেরকে টাইম দাও, নিজেদেরকে টাইম দাও, নিজেদেরকে সংশোধন করো, দেশের কাজে লাগো। তোমাদের নেত্রী তোমাদেরকে ছেড়ে চলে গেছে, এই বাস্তবতাটা মেনে নাও। মেনে নিয়ে তোমরা নিজেদেরকে সংগঠিত করো, কারণ এই দলটা তো আছে। তো এই দলটাকে নিয়ে তোমরা ইলেকশন যখন করবা, তোমরা যদি এই ধরনের আচরণ করো, কে ভোট দিবে? বাংলাদেশের মানুষ কিন্তু আর বোকা না। এন্ড যেই ভোট ব্যাংক সবচেয়ে বড়, যেই জায়গাটা সবচেয়ে বড় জায়গা, স্টুডেন্ট, এই স্টুডেন্টরা কিন্তু তোমাদের ভোট ব্যাংক, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। তো তোমরা এই গাধামিগুলো করো না, সেটা যেই দলের হও না কেন। যে এখন লাফ দিয়ে পড়ে সন্ত্রাস করবা, তোমরা সহিংসতা করবা, একজন আরেকজনকে ব্লেম করবা, এন্ড আমরা বসে বসে দেখবো তোমাদের এগুলা কাহিনী। আমি রাস্তায় ছিলাম, আমি এটা খুবই কনফিডেন্টলি বলতে পারি যে এই স্টুডেন্টরা ওই রকম কোন দলকে একা পাওয়ারে আসতে দিবে না। এটা আমি বলে দিতে পারি। আচ্ছা। যখনই ভোট হবে, একটা ফেয়ার ইলেকশন হলে, কখনো কোনো একটা দল এইভাবে করে এইরকম ভাবে আধিপত্যের সাথে আসতে পারবে না। কারণ এখানে শুধু তখন দল হিসেবে ভোট হবে না, কারণ বাংলাদেশের যে ইউথ আছে তারা কিন্তু বোকা না, তারা কিন্তু এইসবে এইসবে পড়বে না। তাদেরকে ভালো কাজ দিয়ে পটাইতে হবে, তাদেরকে তাদের পাশে থেকে পটাইতে হবে। এরকম না যে আমি এখন একটা সহিংসতা করলাম, ভয় দেখাইলাম, তারা যে তোমাকে উল্টা ভয় দেখাবে। সো এই এই ব্যাপারে আমার মনে হয় যে তাদের এখন সময় নিজেদেরকে সংঘবদ্ধ করা এবং নিজেদের যে ভুল ত্রুটি আছে সেগুলোকে সংশোধন করা। কারণ আমার হিন্দুদের জমি দখল করা, সংখ্যালঘু যারা আছে তাদের, সংখ্যালঘু শব্দটাই আমি বলতে চাই না, মানে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের জমি দখল করা, তাদেরকে টর্চার করা, আদিবাসীদের টর্চার করা, এটা তো তাদের প্রতিনিয়ত কাজ ছিল। সো এই এই জিনিসগুলো আপনারা হুম করেছেন, আপনারা অন্য দলের মানুষকে যারা সাপোর্ট করেছে আপনারা করেছেন। এবং আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে যে একটা ইসলামোফোবিয়া মানুষের মধ্যে স্প্রেড করা। ইয়েস। আমি আমি কিন্তু কোন রকমের এক্সট্রিমিস্ট জিনিসকে সাপোর্ট করি না। সেটা মানে হুম হুম। হিন্দুত্ববাদ হোক, সেটা ইসলামিক মাইন্ডের যেই হোক না কেন, কোন রকমের এক্সট্রিমিস্ট, সে যেই এক্সট্রিমিস্ট হোক না কেন, আমি সাপোর্ট করি না। কিন্তু এই সোসাইটিতে তারা এক্সিস্ট করে। তো আমি আমি কিন্তু এই এই মানে হুম। আমি বললাম তো যে আমার তো উইথ টাইম আমার একটা মোল্ডিং হয়েছে। আমি এই প্রোটেস্টে যখন গেছি, আমার পাশে বসে, আমি শাহবাগে ছিলাম 4 তারিখে, আমার পাশে বসা একজন মাদ্রাসার ছেলে, সে আমার সাথে ছবি তুলছে। সে কিন্তু আমাকে বিভেদটা করে নাই যে এই মহিলা যে এই সিনেমা করে আসছে, এই সিনেমায় নাটক করে, এই কাপড় পরে, একে আমার পছন্দ না, সে করে নাই। এবং আমি বাঁধন যে হইতেছে কোনো এক্সট্রিমিস্টকে সাপোর্ট করতে চাই না, আমার কিন্তু ওই মাদ্রাসার ছেলেদের সাথে স্লোগান দিতে একটুও দ্বিধা হয় নাই। আমার মনে হচ্ছে যে এই ছেলেগুলা, বাচ্চা বাচ্চা ছেলেগুলা মাদ্রাসার আসছে মিছিল করতে করতে, এবং আমি ওদের সাথে স্লোগান দিছি। আমার মনে হচ্ছে যে না, দেশটা আমাদের সবার। আমি যখনই এই জায়গায় একটা জায়গায় গোড়া হয়ে থাকবো যে আমি যা জানি আমি বেস্ট এবং অন্য যারা যা জানে সেটা ঠিক না, এটা তো হবে না। এখানে কিন্তু বিভিন্ন মতের লোক থাকবে, বিভিন্ন চিন্তার লোক থাকবে, বিভিন্ন মতামত থাকবে, কিন্তু আমরা সবাই মানবতার সাথে থাকবো, আমরা সবাই সত্যের সাথে থাকবো। বাকিটা যে যার বিশ্বাস নিয়ে থাকুক, যে যেটা চিন্তা করে সেটা নিয়ে থাকুক, কিন্তু আমরা তাদেরকে কিন্তু বাংলাদেশ থেকে বা কোনো দেশ থেকে আমরা কিন্তু তাদেরকে মুছে ফেলতে পারবো না। তো এই ইসলামোফোবিয়া ছড়ানো এবং এইটাকে পুঁজি করে রাজনীতি করা আপনাদের বন্ধ করতে হবে। ট্রাস্ট মি, এটা আপনাদের বন্ধ করতে হবে। এইটার পুঁজি করে আপনারা আর কোনো ইলেকশন করতে পারবেন না। এখন ইলেকশন করতে হইলে আপনাদের লিটারেলি ভালো কাজ করতে হবে। ভালো কাজ করেন, ভোট পাবেন। আর এইসব করবেন, আপনাদের কোনো ভোট আপনারা পাবেন না, আপনি যত বড় নেতা হন না কেন।
আপনাদের নেত্রী দেশ ছেড়ে গিয়ে সেইটা প্রমাণ করে দিছে। তো আপনারা এগুলা কইরেন না। আপু আমার আরো শেষ একটা একটা প্রশ্ন, প্রশ্ন। এরপরে আসলে আচ্ছা, আমরা হুম কমেন্টে, আচ্ছা, সুবা বলো। হ্যাঁ স্যার, এরপরে আমরা হুম কমেন্টের প্রশ্নগুলোতে যাব। আমি বুঝতে পারছি তুমি এখন কমেন্ট থেকে প্রশ্ন নিবা। আমার লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, আপনার কাছে কি মনে হয় না যে গত 15 বছর আগে বাংলাদেশ যথেষ্ট অসাম্প্রদায়িক ছিল? সেখানে হয়তো জামায়াত, শিবির এবং নানান রকম ইসলামিক এক্সট্রিমিস্ট দলগুলোর আহ, নিবন্ধন ছিল, তারা দে ওয়্যার অন দ্য ফিল্ড, বাট আমি যেটা দেখেছি, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, যে আম, এই আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক দেশ চাই, বা মুসলমানরা হিন্দু অথবা অন্য ধর্মাবলম্বীদের ওপরে নিপীড়ন চালাচ্ছে, তারা সহ্য করতে পারছে না, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে দেখতে পারছে না, এই যে একটা প্রোপাগান্ডা। আমার মনে আছে, আমি ছোটবেলায় পুজো দেখতে গিয়েছি, আমার হিন্দু ফ্রেন্ডরা আমার বাসায় এসছে, এখনো হয়তো জিনিসগুলো সেমই আছে, সেমই হয়, কিন্তু আওয়ামী লীগ সরকার এই অসাম্প্রদায়িক দেশ, এই শব্দটা ব্যবহার করে আসলে দেশটাকে আরো অনেক বেশি সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিয়েছে কিনা। ইসলামিক প্র্যাকটিশিয়ার, ইসলামিক যারা ইসলাম প্র্যাকটিশিয়ান্স যারা আছে, তারা হয়তো ভাবছে যে না, আই এম নট ফ্রি টু প্র্যাকটিস মাই ইসলাম হিয়ার, মাই রিলিজিয়ন হিয়ার। অ্যাট দ্য সেম টাইম হিন্দু যারা আছে তারা হয়তো মনে করছে যে না, আমি এখন যদি আজানের সময় মন্দিরে আমার ঘন্টা বাজে, তাহলে আমার মন্দিরে সে পুড়ায় দিবে। তো এই ভয়টা ঢুকানোর পেছনে আসলে আওয়ামী লীগ সরকারের দায় কতটুকু ছিল, অথবা এর আগে যতগুলো সরকারি ছিল তাদের দায় কতটুকু ছিল বলে আপনার মনে হয়? দিস উড বি দ্য মাই লাস্ট কোয়েশ্চেন, এন্ড এরপরে তুমি দু একটা কোয়েশ্চেন কমেন্ট থেকে নিয়ে আমরা র্যাপ আপ করে দেবো। আচ্ছা, এটা তুমি খুব ভালো একটা পয়েন্ট বলেছো। আমি এটা আমার আগের উত্তরেই কিছুটা বলে দিয়েছি যে আমাদের এখানে হুম রাজনীতিটা ভীষণ কুৎসিত। মানে তাদের যে হুম পলিটিক্যাল মুভ গুলো আছে সেগুলো আমার কাছে খুবই কুৎসিত এবং খুবই সেকেলে মনে হয়। এখনকার ওয়ার্ল্ডের রাইট। সাথে এরা কিন্তু খাপ খাওয়াতে পারছে না। বিকজ তাদের কথা শুনলে দেখবা যে আমাদের বেশিরভাগ যারা মানে মন্ত্রী ছিলেন এবং যারা আসলে নেতা কর্মী আছে তাদের কথায় এখনকার জেনারেশন এদেরকে ট্রোল করে। কারণ তাদের কথা এতই ফানি হয় যে এগুলো মানুষের কাছে হাস্যকর মনে হয়। তো এটা তো হওয়ার কথা না। একজন লিডারের কথা হবে এরকম যেটা শুনলে আমরা উদ্বুদ্ধ হব, যেটা শুনলে আমাদের মনটা ভালো হবে, আমাদের রাইট। আশার আলো জাগবে। সো ওদের একটা টেন্ডেন্সি হচ্ছে, সেটা শুধু আওয়ামী লীগ না, আমি দেখেছি যে এই এই যে যে ধর্মের উপর ভিত্তি করে এইটাকে যে পুঁজি করে, ধর্মকে বিক্রি করে, আমি একদম লিটারেলি বলছি, ধর্মকে বিক্রি করে, এই ভয়টাকে অ্যাবসলিউটলি। বিক্রি হুম করে, বিক্রি করে। কারণ আমার আমার আমি আমার ধর্ম পালন করব, আমি ধর্ম পালনও করব না, আমার সেই অধিকারও থাকতে হবে। এখানে আমাকে কেউ ফোর্স করতে পারবে না। সো যখনই আসলে কোনো একটা গ্রুপকে ফোর্স করতে পারে কোনো সরকার, তার মানে সে সবাইকে ফোর্স করতে পারে। এটা কিন্তু ক্লিয়ার হতে হবে। যে ধরো যে ধর্ম পালন হুম করছে তাকে ফোর্স যদি করে, অথবা যে ধর্ম পালন করছে না তাকে যদি ফোর্স করে, কাউকে ফোর্স করা যাবে না, কিন্তু একটা সরকার কখনো এটা করতে পারবে না। তো এই জায়গাটা পরিষ্কার হওয়াটা খুব দরকার। এবং তারা যে সেকেলে মানে মুভ গুলা করে, তাদের যে পলিটিক্যাল মুভ গুলা সেকেলে, এগুলো থেকে তাদের আপগ্রেডেড হতে হবে। যার জন্য আমার কাছে মনে হয় যারা ইয়াং জেনারেশন আছেন তারা যদি পলিটিক্সে আসেন, এবং যদিও ইয়াং জেনারেশনের মধ্যে খুব ইয়াং না, বাট আমি ভেবেছিলাম যে মোটামুটি একটা শিক্ষিত জায়গা পড়াশোনা করে আসা দুইজন মিনিস্টার যারা খুবই কমেডি হুম করেছে লাস্ট কিছুদিন এবং অনেক ব্লান্ডার করেছে, আমাদের মানে তথ্যমন্ত্রী এবং আমাদের যে আইসিটি মন্ত্রী রাইট। ছিলেন, তাদের তাদের যে আচরণ সেটাও আবার ভীষণভাবে অদ্ভুত। মানে তারা তারা তো লিডার, তারা এমন কথা কেন বলবেন যে কথার আসলে কোনো ভ্যালু নাই? তার চেয়ে আমি চুপ থাকবো, আমি সেই কথাটা বলবোই না আমার যে কথার ভ্যালু নাই। আমাকে তো আমার জায়গাটা তো খুবই মানে খুবই দায়িত্বের জায়গা, আমি তো ওই জায়গায় বসে একটার পর একটা উল্টা পুল্টা কথা বলতে পারি না। সো যখন লিডারশিপ এই জায়গায় চলে যায়, যখন লিডাররাই আসলে চেষ্টা করে যে মানুষের ভিতরে যে যে ভয়গুলো আছে সেগুলোকে আমরা কাজে লাগাবো, এটা তো তার নীতিতেই সমস্যা। সো এই নীতি যে অ্যাপ্লাই করবে তাকে আমরা চাই এই রাষ্ট্র যাতে তাদেরকে বয়কট করে, যে নো, আমরা এরকম মানুষ চাই না যারা এই ধরনের নীতিতেই বিশ্বাসী।
তো আমি আমি খুবই হোপফুল যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তাদের তত্ত্বাবধানে আমরা যে নির্বাচনটা করতে পারবো সেটা সুষ্ঠু নির্বাচন হবে, এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক দেশের সূত্রপাত হবে, এবং আমাদের সংসদে সবকিছু রিপ্রেজেন্টেশন থাকবে, সব সব মানুষের। তো এরকম না যে এর রিপ্রেজেন্টেশন থাকা যাবে না, এর রিপ্রেজেন্টেশন থাকা যাবে না, নো, সবার রিপ্রেজেন্টেশন থাকতে হবে। কারণ এটা একটা রাইট। ডেমোক্রেটিক কান্ট্রির আসলে মানে একেবারেই একটা আউটলাইন। আমি অত পলিটিক্স বুঝি না, আমি এত কিছু বুঝি না, আমি বুঝি যে যেই দেশে প্রত্যেকটা মানুষের বলার জায়গা থাকবে, ভয়েস থাকবে, সেই দেশটাই একমাত্র গণতান্ত্রিক দেশ। তো আমি আমি এটাতে বিশ্বাস করি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের যে পরের ইলেকশনটা হবে যদি সেটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সবার রিপ্রেজেন্টেশন থাকবে। থ্যাংক ইউ। ইনশাল্লাহ। বাঁধন আপু, আমি আচ্ছা, আহ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি আমি টেক ওভার আসলে করছি। নিজেও ভেকেশনে আসছি, বাট আই ডিড নট ওয়ান্ট হুম। টু মিস মিস দ্য চান্স টু ইন্টারভিউ ইউ। তো আমি আমার ফ্রেন্ড শাদ, থ্যাংক ইউ। তাকে হ্যান্ড ওভার করে দিব। থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ হ্যাঁ। লাভলি টকিং টু ইউ। তো আমি জাস্ট দুইটা ছোট প্রশ্ন করব, থ্যাংক তারপর আমরা ইউ কমেন্টসে চলে যাব। জান্নাত। সো আমি ছোট দুটো প্রশ্ন করে আমরা কমেন্টসে হুম। চলে যাব। সো ফার্স্ট কোয়েশ্চেন, আপনি একটু আগে আপনার মেয়ের কথা বলছিলেন এবং আমরা খুব ভালোভাবেই জানি আপনি কতটা লড়াই করেছেন আপনার মেয়ের জন্য, এবং আলটিমেটলি আপনারা ভালো আছেন। তো আপনার মেয়ে হচ্ছে আমাদেরও পরের জেনারেশন, আমরা জেন জি হলে ওরা হচ্ছে জেন আলফা। সো ওদের না, ও রিয়াকশন কি ছিল? তোমাদের জেনারেশন, ও হচ্ছে 11-এ হয়েছে। সো আহ, সে তো খুবই প্রাউড যে ও আচ্ছা, জেন জি, আচ্ছা। 2000-এ। আচ্ছা, হ্যাঁ, তো বর্ডার লাইনে আমাকে আছে, বর্ডার লাইনে আছে। একদম। So, এবং তো সে ওদের কিন্তু এটা নিয়ে রিয়াকশনটা কি খুবই ছিল? প্রাউড। জি। ওরা তো খুবই আমরাও প্রাউড। ওরা তো খুবই খুশি। হ্যাঁ, ওরা প্রাউড যে আমার মেয়ে প্রাউড এই জন্য যে ওর জেনারেশন আসলে এই রেভলিউশনটা করেছে। সো ওর মধ্যে ওই প্রাউডের ব্যাপারটা আছে যে আমাদের জেনারেশন করেছে মা। তো আমি আমাদেরও বললাম যে আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, so আমি বললাম যে হ্যাঁ ডেফিনেটলি। এর জন্য তো আমি, এবং আমি কিন্তু আমার মেয়ের সাথে আমার সম্পর্কটা হয়তো আমাকে অনেক হেল্প করেছে তোমাদের সাথে ব্লেন্ড হতে। কারণ আমার মেয়ের সাথে কিন্তু আমার সম্পর্কটা খুবই অদ্ভুত, মানে আমার মার সাথে আমার সম্পর্ক মোটেই ভালো না। আমার আমার মার সাথে আমার এত গ্যাপ যে আমার মার সাথে আমার দিনে 2বার করে ঝগড়া হয়। কারণ আমি তার সাথে কিছুতেই একমত হতে পারি না, সে কিছুতেই আমাকে বুঝবে না, এরকম একটা সিচুয়েশন। বাট আমার মেয়ের সাথে আমি চেষ্টা করি কোপ করতে। মানে আমি আমার মেয়েকে আমার সাথে কোপ করাতে চাই না, আমি চাই যে আমি যাতে ওর সাথে কোপ করতে পারি, আমি কিভাবে ওর 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 কাছাকাছি যেতে পারি। তো যার জন্য হয়তো তোমাদের জেনারেশনের সাথে আমার গ্যাপটা একটু কম, আমার 41 বছর বয়স। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যখন রাস্তায় গিয়েছি, আমার মনে হয়েছে যে আমি আসলে তোমাদের যে উদ্দীপনা, তোমাদের যে সাহস, ওইটা কিন্তু আমি নিয়ে ফেরত আসছি বাসায়। মানে আমার মেয়ে বলছে, মা তুমি প্রোটেস্টে যাওয়ার আগে কিন্তু এক স্কেলে কথা বলতা, এখন কিন্তু তোমার কথা বলার স্কেল অনেক আপ হয়ে গেছে, তুমি সব কথা আচ্ছা। জোরে জোরে বলছো। তো আমি বললাম যে অনেস্টলি মা, রাস্তায় যাওয়ার পর আমার ভেতরে যে সাহসটা তৈরি হচ্ছে, এটা তো আসলে আমার আমার ভেতরে ছিল, আমি বুঝি নাই। কিন্তু ওদের প্রভাবে আমি আসলে আসলেই জোরে জোরে কথা বলছি। তো এইটা সে খুব মজা পায়, এবং সে খুবই প্রাউড তার মাকে নিয়েও। যদিও সে ভয় পেয়েছে যে যেহেতু সবাই ভয় দেখাচ্ছিল যে আমাকে গুলি করে দিবে, আমাকে তুলে নিয়ে যাবে, এই ভয়টা ছিল, বাট সে ভীষণ প্রাউড। এবং এই যে আমার সাথে আজকেও তার কথা হচ্ছিল, ওরা এত সচেতন, আমি অবাক আসলে যে মা কেন এরকম হিন্দুদের বাসায় অ্যাটাক হচ্ছে, এটা তো হতে পারে না। কারণ আমি যে আমার ফ্রেন্ডের কথা বলছিলাম, আমরা যখন যাই ও ওকে মাসি বলে। তো ও ও খুব আপসেট হচ্ছে, ওর 2টা ছেলে আছে, ওকে একদম দিদি দিদি করতে থাকে, ওর সাথে সারাক্ষণ লেগে থাকে। তো ওর ওর খুব মন খারাপ হচ্ছে আমি যখন ওকে বলছি যে মাসি ফোন দিয়ে এটা বলছে মা। তো ও বলছে যে মা, এটা কেন হচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। তো এই যে যে ও এখন থেকে আসলে পলিটিক্যালি আসলে সচেতন, এটা আমার ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এই জেনারেশনকে যারা আসলে বলেছে যে এরা কিছুই চিন্তা করে না, কিছুই পারে না, এই জেনারেশন আমাকে শিখিয়েছে দেশপ্রেম কাকে বলে। তো আমি গ্রেটফুল, আমার মেয়েও গ্রেটফুল তোমাদের কাছে। আর আর আরেকটা জিনিস বলবো যে ও আমাদের চেয়ে অনেক ছোট। আহ, ওর মধ্যে যে সেন্সিবিলিটিটা আমরা দেখলাম, আহ, সেটা আমরা তো সবসময় শুনে আসছি যে শিল্পীরা অনেক সেন্সিটিভ হয়। শিল্পীদের মধ্যে শিল্পীরা আহ, শিল্পীদের কোনো নির্দিষ্ট কোনো বাউন্ডারিজ নেই। তাহলে আহ, আমাদের শিল্পীরা কেন ইট পাথর দেখে কাঁদলেন? তাদের কি মানুষ যখন মারা গেল তাদের জন্য কষ্ট লাগলো না? তখন তাদের সেন্সিটিভিটি কোথায় চলে গেল? বা তাদের সেই তারা তো গণমানুষের শিল্পী, তারা তো একজনের শিল্পী না। তাহলে তখন তাদের মোরালিটিটা কোথায় চলে হুম। গেল?
মোরালিটি তো একদমই ধূলিসাৎ হয়ে গেছে বলে এই ঘটনাটা ঘটেছে আসলে, এবং প্রকাশ্যে ঘটেছে, ভীষণ লজ্জার একটা ঘটনা। আমি এইটা নিয়ে আমি অলরেডি একবার একটা উত্তর দিয়ে দিয়েছি। তারপর আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যে আমরা কিছু কিছু সময় আসলে অন্ধত্ব গ্রহণ করি। আমরা মনে করি যে আমরা একটা পলিটিক্যাল পার্টির সাথে থাকলে আমরা হয়তো কোনো একটা পদ পদবি পাবো, কোনো সুবিধা পাবো, এবং যেহেতু এই সরকারের চলে যাওয়ার কোনো অপশনই ছিল না। কারণ আমি যখন 3 তারিখে আমি পালসটা বুঝলাম এবং আমি ফিল করলাম যে আসলে আর একদিন দুদিনের মধ্যে সরকারের পতন ঘটবে, তো তখন আমাকে একজন টেক্সট ব্যাক করলো যে আগামী 10 বছর এই সরকার যাবে না, আর তোমার কি অবস্থা হয় তুমি দেখো। কারণ সবাই তাদেরকে ফোন করে করে বলতো যে তোমার বাঁধন তো এটা করছে, তোমাদের বাঁধন তো এটা করতেছে, দেখো কি করি। হ্যাঁ, তো কেউ তো ভাবে নাই আসলে। তো যেহেতু ভাবে নাই, তাদের এক ধরনের অন্ধত্ব ছিল, তাদের চোখের সামনে একটা পর্দা ছিল যে আমরা আসলে এইটুকু করলে আমরা একটা পদ পদবি পেতে পারি, বা কোনো একটা সুবিধা পেতে পারি। তো ওই জায়গা থেকে হয়তো তারা করেছেন, আমি জানি না, কিন্তু আমরা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ আমাদের একটা ব্যানারে আমরা নেমেছিলাম, এবং 1 তারিখে বৃষ্টির মধ্যে যে কটা অ্যাক্টর অ্যাক্ট্রেস এসেছে, বা আমাদের ক্যামেরার পেছনে যারা কাজ করে, স্পেশালি ইয়াং জেনারেশন, আমি এটা একটু ইনক্লুড করি। আমাদের বয়স্কদের মধ্যে একটা কিন্তু সমস্যা আছে। আমাদের যাদের একটু বয়স হয়ে গেছে, তারা কি করবে কি করবে না তাদের অনেক চিন্তা। কিন্তু তোমাদের সুবিধা হচ্ছে, তোমরা কি করবা কি করবা না, তোমাদের এত চিন্তা করার কিছু নাই। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ঠিক না সেটা ঠিক না। তো এইটা আমি কিন্তু, ধরো, তোমাদের সাথে আমার মেয়ের সাথে থেকে আমি শিখছি। আমি কিন্তু আমার মেয়েকে ফলো করি, আমার মেয়ে যেটা ঠিক না আমাকে বলবে, মা তুমি কিন্তু আমার প্রাইভেসিতে, এখন কিন্তু আমার প্রাইভেসি এখানে ইন্টারাপ্ট করছো, তুমি কিন্তু এটা করতে পারো না। হ্যাঁ, আবার কোনো একটা কিছু হয়তো আমি বলছি, ভুল বলছি, চিৎকার করে ফেলছি, আমাকে এসে বলবে, মা তুমি চিৎকার করে ফেলছো কিন্তু। তো আমি কিন্তু ওর সাথে কোপ করার চেষ্টা করি। তো আমরা যখন বয়স্ক হয়ে যাই না, আমাদের মধ্যে এক ধরনের মানে নির্বুদ্ধিতাও তৈরি হয় যে আমরা যা জানি সেটাই বেস্ট। তো আমি কিন্তু তোমাদের জেনারেশন থেকে এটাও শিখছি যে কিভাবে না, মানে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে হয়। কিন্তু এই যখন আমার বয়স হয়েছে তখন হচ্ছে আমরা কিন্তু অনেক কিছু, আমরা একটা এমন সেরে যাওয়ার চেষ্টা করি যে না আমরা এটা বলবো না, এটা করবো না, এইভাবে বললে এটা হবে, হাজারটা চিন্তা করতে হয়। তো আমাদের গ্রুপে, এই দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের যে গ্রুপটা, সেই গ্রুপে প্রায় 900 লোক ছিল, এবং যারা ইয়াং জেনারেশন, তারা প্রথমে বলছে যে আমরা স্টুডেন্টদের 9 দফার সাথে একমত হব, না হলে আমরা যাব না। আমি তোমাকে বললাম, এই আমরা যারা বয়স্ক ছিলাম তাদের মধ্যে এক ধরনের দ্বিধা ছিল, যেটা তো একদম স্ট্রেট ওয়েতে স্টেটের এগেনস্টে চলে যাচ্ছি আমরা। কারণ আমাদের স্ট্যান্ড কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, যে আমরা আসলে কোন স্ট্যান্ডটা নিচ্ছি, আমরা কি আসলে উপরে উপরে স্ট্যান্ড নিচ্ছি নাকি আসলে ডিরেক্ট স্ট্যান্ড নিচ্ছি। এবং আমাদের আমাদের ওই সমাবেশে কিন্তু স্বৈরাচার নিপাত যাক এই স্লোগানও হয়েছে। ঠিক আছে। এবং সাগর রুনির ছেলে যে আসছে, ও এসে কিন্তু বলেছে যে হাসিনা সরকারের যাতে পতন ঘটে, এটা ওর মুখ থেকে বলেছে। তো আমরা, আমাদের স্ট্যান্ডটা কিন্তু তখন অনেক কঠিন ছিল, ভয়ের ছিল। কারণ আমরা কিন্তু কেউ ভাবিও নাই যে এই ঘটনা সত্যি ঘটে যাবে ওই দিন, অ্যাটলিস্ট 1 তারিখে। কিন্তু আমি 3 তারিখে ভেবেছিলাম, কিন্তু 4 তারিখে যদিও কারফিউ দেয়াতে আমি খুব ভয় পাইছিলাম যে উনি মনে হয় সবাইকে মেরে ফেলার প্ল্যান করছে। বাট তারপর তো আলহামদুলিল্লাহ 5 তারিখে তো এই ঘটনা ঘটেই গেল, দেখাই দিল স্টুডেন্টরা আসলে কি হতে পারে। তো এটা মানে আমাদের দায়ভার তো আছেই। আমি খুবই দুঃখিত এবং লজ্জিত, যারা এই কাজটা করেছেন তাদের পক্ষ থেকে আমি দুঃখিত এবং লজ্জিত। আচ্ছা, আমার শেষ প্রশ্ন। আমাদের গণমাধ্যম অনেক গণমাধ্যমে কিন্তু চাটুকারিতা করে গেছেন শেষ পর্যন্ত, মিথ্যা তথ্য আমাদের দিয়েছে, ফেক নিউজ ছাড়া মনে হয় খুব একটা সঠিক নিউজ আমরা দেখতে পারিনি। আমাদের সঠিক নিউজ দেখতে হলে হুম। এদের রিলাই করতে হুম। হয়েছে সোশ্যাল মিডিয়াতে আর ইন্টারন্যাশনাল মিডিয়াতে। আর আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হুম। আছি, আমরা বিবিসি সিএনএন থেকে রিচ আউট করা শুরু করে আমাদের এখানে সেনেটর থেকে শুরু করে সবকিছু আমরা চেষ্টা করেছি ফ্রম আওয়ার পজিশন। কিন্তু এই স্বাধীন বাংলাদেশ 2.0 তে গিয়ে কি আমরা আসলে একটা নিরপেক্ষ গণমাধ্যম পাবো, নাকি তারা এই চাটুকারিতা চালিয়েই যাবে কন্টিনিউয়াসলি? এবং তারা যে এই কাজটা করছে কেন করছে বলে আপনার মনে হয়? তারাও করছে ওইটা ভেবে যে এই সরকার তো যাবে না কখনো, তো এদের সাথে ভালো সম্পর্ক রেখে একটু সুবিধাগুলা পাই। সুবিধা তো অনেক পেয়েছে, এত এত টাকা মানি লন্ডারিং হয়েছে, এত এত টাকা পাচার হয়েছে, এক একজনের কতগুলা করে বাড়ি আছে বিদেশে। হ্যাঁ, এই কত টাকা তারা পেয়ে গেছে, সো তারা তো এটা করবে, খুবই স্বাভাবিক। কিন্তু
সেটাই। আমি আশা করব যে তারা তাদের অবস্থান থেকে সরে আসবে, কিন্তু এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার, এটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার। ধরো যে যেটা করে, ধরো এখন আমি সব সময় আসলে খুবই দুর্বল হয়ে থাকি, আমি সব সময় একটা শেল্টারে থাকতে চাই, আমি একজনের পা চেটে সামনে যেতে চাই, এটা তো একটা অভ্যাস। তো অভ্যাস কিন্তু পরিবর্তন করতে হবে। এখন ধরো ওই অভ্যাসটা তো তার হয়ে গেছে, আমি জানি না সেটা কতটুকু পরিবর্তন করতে পারবে, বাট আমি খুশি যে এখন যে উপদেষ্টা আছেন, সে যে পরিমাণে সাফার করেছেন, আমি আশা করব যে সেই সাফারিং এর অভিজ্ঞতাকে সে কাজে লাগাবে এবং চেষ্টা করবে গণমাধ্যমকে আসলে এই ভয়ঙ্কর একটা অপবাদ, এবং মানে অপবাদ না, ভয়ঙ্কর একটা কি বলবো দোষ থেকে নিজেকে শুদ্ধ করার সুযোগ করে দিবেন। কারণ আমি আমি ইন্ডিয়াতে একদম মানে জোর গলায় বলেছি যে আমাদের গণমাধ্যমের উপর আপনারা কিভাবে বিশ্বাস করেন, যেখানে আমরা তাদেরকে ধিক্কার জানিয়েছি, আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমরা মানে একদম অনেস্টলি যমুনা টিভি ছাড়া and প্রথম আলো, ডেইলি স্টার ছাড়া আমরা ওইভাবে কোনো নিউজ কাকে বলে কি আমরা জানিই না। কারণ সারাক্ষণ দেখাচ্ছে যে মেট্রো রেল পুড়ে গেছে, এন্ড সেতু ভবন জ্বালায় দিছে, দুর্বৃত্তরা সব করতেছে, আর এদিকে স্টুডেন্ট মেরে একদম পুরা ফাঁকা করে দিচ্ছে, কিছু কিছু আসেই যায় না। এবং আমি অনেক দলীয় লোককে দেখেছি তারা পোস্ট করছে যে একজন দলীয় লোক সে ভয়ঙ্কর ভাবে, এই পোস্টটা তো আমাকে আরো আরো হার্ট করলো, যে সে লিখেছে, সে কিন্তু একজন, আমি জানতাম সে একজন প্রোগ্রেসিভ লোক, সে লিখেছে যে আবু সাইদ গুলি করে আসলে মৃত্যু হয় নাই, তার তার মৃত্যু নাকি পরে হয়েছে, অন্য কেউ মেরে ফেলেছে, মেরে ফেললে তাদের উপর দোষ দিয়েছে। কি ভয়ঙ্কর, কি কুৎসিত, মানে এসব ভাবা যায়? তো এগুলো তো তারা করে ফেলেছে। এখন মানুষ ভুল করে, ভুল কিন্তু মানুষেরই হয়। তো তারা যদি ভুলটা সংশোধন করে নিজেদেরকে আসলে শুধরে নেয়, মেবি তারা ভালো করতে পারবে, তারা আমাদের পাশে থাকতে পারবে, তাদের বিশ্বাস তারা আবার ফিরে পাবো, আমরা তাদের উপরে বিশ্বাস করতে পারবো, আস্থার জায়গাটা ফিরে আসবে। আর যদি তারা না করতে পারে তারা ব্যর্থ হবে। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু একদম প্রকাশ্যে বুঝিয়ে দিয়েছে, আমি আমি যেহেতু রাস্তায় ছিলাম, যমুনা টিভি যখনই দেখেছে, স্টুডেন্টরা যমুনা টিভির মানুষকে নিয়ে একদম মাথায় উঠায় রাখছে, আর বাকি টিভিদেরকে বলছে আপনারা যান, বাসায় যান, ওই মেট্রো রেল দেখান। এন্ড দ্যাটস ট্রু, আমি নিজে দেখেছি। সো আমি আমি হ্যাপি, আমি বুঝেছি যে এরা যাকে যা বলার তাকে একদম মুখের উপর বলতে পারে। এবং এটা তারা দেখাই দিচ্ছে যে ভাই তুমি তুমি করো নাই, তুমি এখন আসছো কেন নাচতে, সো তুমি যাও। আমাকে যমুনা টিভি সাপোর্ট করছে, যমুনা টিভিকে আমরা সাপোর্ট করব। সো এই এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু আর আগের মতো ধানাই পানাই রিজেকশন নাই, যে হ্যাঁ আমরা ভাববো এটা কি আমাদের করা ঠিক হবে নাকি হবে না, এইসব সময় কিন্তু এদের নাই। এরা কিন্তু এরকম একটা জেনারেশন যাদের মনে হয় যে ভাই তুমি করছো, থাকো তুমি আমার সাথে, তুমি করো নাই, তুমি এখন যাও। আচ্ছা রূপন, রেজানুর রহমান রূপন, আপনার একটা প্রশ্ন ছিল, আপনি প্রশ্নটা করলে আমি জাস্ট দুইটা কমেন্ট পড়বো, তারপর আমাদের প্রোগ্রাম আমরা র্যাপ আপ আজকে এখানে। হুম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হচ্ছে, অনেক সেলিব্রিটি যারা এই প্রোটেস্টে স্টুডেন্টদের পাশে এসে দাঁড়ায়নি, কিন্তু 5 তারিখের পর তারা অনেকে বলতে চাচ্ছে যে আমি আসলে আমার ফ্যামিলির প্রেশার ছিল, আমাকে হয়তো মেরে ফেলা হবে, এই জন্য আমি আপনাদের পাশে আসতে পারিনি, একজন মায়া কান্না করছে। তো মেরে ফেলা তো শুধু তাদেরকে না, সবাইকে মেরে ফেলা হতো, এবং মেরে ফেলার ভয়কে জয় করেই কিন্তু স্টুডেন্টরা রাজপথে নেমেছে। তারা যে স্টুডেন্টদের পাশে দাঁড়াতে পারেনি এটা যদি অকপটে স্বীকার করতে পারে, তাহলেই তো স্টুডেন্টরা তাকে ক্ষমা করে দেয়। কিন্তু এই যে একটা মায়া কান্না, একটা মিথ্যা মায়া কান্না, এটার কিভাবে বন্ধ হুম। হবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, মাননীয়, ওনাকে আসলে মাননীয় বলা উচিত না, ভুলে বলে ফেলেছি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন অনেক সেলিব্রিটি ওনার বাসভবনে যখন যেতেন, এরকম ভাবে চাটুকারিতা করতেন যেটা আসলে আমরা ফেসবুকে দেখে দূর থেকে বুঝতে পারতাম যে একটা মানুষ কি পরিমাণ অয়েলিং করছে। তো আপনাদের তো অনেক বড় ফ্যান ফলোয়ার্স আছে, আপনারা কি ভবিষ্যতে এর থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা, এবং যে সরকারি আসুক অকপটে তার সমালোচনা করতে পারবেন কিনা, তার এগেনস্টে কথা বলতে পারবেন কিনা, সেটা আমার প্রশ্ন ছিল। আচ্ছা, আমি শেষে তোমাকে ধন্যবাদ, শেষের প্রশ্নটার উত্তর আগে দেই। আমি আমারটা বলতে পারি, বাকিদেরটা তো আসলে আমি বলতে পারছি না, কারণ সবাই ইন্ডিভিজুয়াল মানুষ। আমি সত্যের সাথে থাকবো, এবং আমি আমার পুরো ইন্টারভিউটা তুমি যদি দেখে থাকো তাহলে তুমি শুনতে পারো আরেকবার। সেটা হচ্ছে যে আমি কিন্তু অনেক কিছু ভেতর দিয়ে আজকে বাঁধন হয়েছি, আজকে আমার যে অবস্থান বা আমার যে দৃঢ়তা, সেটার পেছনে কিন্তু
আসলে অনেকগুলো ধাপ আমাকে পার হতে হয়েছে। এবং সেটার মধ্যে একটা ধাপ কিন্তু এটাও ছিল যে আমি ক্ষমতার কাছে থাকতে চেয়েছি, এবং আমি চেয়েছি যে তাদের পৃষ্ঠপোষকতায় আমি যাতে অনেক ধরনের অন্যায় আমার সাথে যেগুলো হচ্ছে সেগুলো থেকে মুক্তি পাই। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমি আরেকটা ধাপে গিয়ে বুঝতে পেরেছি যে আমি একা বেঁচে কোনো লাভ নাই। অন্যায় যার সাথেই হোক না কেন এটা বন্ধ হইতে হবে, সবার জন্য বন্ধ হইতে হবে। আমি একা ভালো থেকে কোনো লাভ হবে না। সো এই বোধটা যাদের যখন হবে তখন তারা কিন্তু আসলে তার অন্যায়ের প্রতিবাদটা করতে পারবে। সো যখন তাদের বোধ হবে আমি আশা করব যে তারা করবে। আরেকটা হচ্ছে যে মায়া কান্না যারা করছেন, তাদেরকে তোমরা কি করবা সেটা তোমরা ভালো জানো। আমি আশা করব যে তোমরা যারা তোমাদের পাশে ছিল তাদের কথা তোমরা মনে রাখবা। আর যারা মায়া কান্না করছেন তাদের সাথে তোমার বিহেভিয়ার কেমন হবে আমি আশা করি যে এখনকার স্টুডেন্টদেরকে কিছু বলে দিতে হবে না, বরং আমি ওদের কাছ থেকে শিখবো এখন যে আসলে কিভাবে কারোর সাথে বিহেভ করতে হয়। থ্যাংক ইউ। আমি আমার শেষ কমেন্টটা নিয়ে থ্যাংক নিচ্ছি ইউ। ফেসবুক থেকে। মোহাম্মদ হামজা, হ্যাঁ, I would like to know if you think Digital Security Act has been misused by the previous government in order to suppress and oppress anyone they wanted to. Should the Digital Security Act be reformed in a way where no one can abuse their law to unjustly accuse anyone of anything? একদম সত্যি কথা। আমাদের সবগুলো দাবি প্রথমেই এটা আসছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে সেটাকে আসলে একেবারে বিলুপ্ত করতে হবে। প্রথমত হচ্ছে বিলুপ্ত করতে হবে, কারণ এটা দিয়ে মানুষকে যে পরিমাণে হ্যারাস করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, মানুষকে গুম করা হয়েছে। হ্যাঁ, এই এইটা কোনোভাবেই আসলে হবে না। আমাদের একজন অ্যাক্টর আছেন যার নাম নওশাবা, তাকে কিন্তু আসলে অ্যারেস্ট করা হয়েছে, তাকে টর্চার করা হয়েছে এই অ্যাক্টের আন্ডারে অ্যারেস্ট করে। বলা হয়েছে যে সে গুজব ছড়াচ্ছিল, এবং তাকে কি পরিমাণে অমানসিক অত্যাচার করেছে সেটা আমরা হয়তো অনুভব করতে পারবো না, কারণ এটা সম্ভব না তার জায়গায় না থাকলে। কিন্তু এই ধরনের নানান ঘটনা ঘটেছে, কার্টুনিস্টদেরকে ধরে নিয়ে গেছে, সাংবাদিক ধরে নিয়ে গেছে, যে কথা বলেছে। মানে এই আইনটা বেসিকলি হয়েছেই কিন্তু আসলে মানুষের কথা বলা বন্ধ করার জন্য। সো যারা পোস্ট দিতে পারেন নাই, আমি বারবার বলেছি যে আমি যখন পোস্টটা দিয়েছি, আমি যখন আমার কাভার ফটো এবং প্রোফাইল পিকচার আমি যখন ব্ল্যাক করেছি, আমাকে কিন্তু সবাই বলেছে যে তোমাকে কিন্তু অ্যারেস্ট করা হবে, তুমি যে এই পোস্টটা দিলা এটা তো রাষ্ট্রদ্রোহী পোস্ট হয়ে গেছে, এখন তোমাকে অ্যারেস্ট করে ফেলবে। এখন এই ভয়টা পেয়ে মানুষ কিভাবে বেঁচে থাকবে, কিভাবে তার বাক স্বাধীনতা থাকবে? সো এইটা আমাদেরকে মাথায় নিতে হবে। আমরা এইটার উপরে অনেক কাজ করবো এবং আশা করি যে এটা আহ খুব শীঘ্রই বিলুপ্ত হবে। থ্যাংক ইউ সো মাচ আপু। সো আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য অভিনেত্রী, যিনি